হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আমরা চলে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট পার্ট যেটা বাকি ছিল লেন্সের ওপর। সেই লেন্সের পার্টটা বানানোর সময় এখন রাত প্রায় 2:32 বাজে, সত্যি কথা বলতে। ঠিক আছে, তো আমি এখন ভিডিওটা রেকর্ডিং করছি। যারা আজকের ভিডিওটা দেখছো, তোমাদের 12-এর ব্যাচ যারা, সত্যি কথা বলতে এটা আমার তরফ থেকে ক্লাস 12-এর জন্য লাস্ট ভিডিও। আর কোনো ভিডিও আমি ক্লাস 12-এর জন্য বানাবো না। তোমাদের সঙ্গে আর হয়তো দেখা হবে না, আর হয়তো কখনো কথা হবে না, সে লাইভ ক্লাস হোক কিংবা অফলাইন ক্লাস হোক। হয়তো তোমাদের সঙ্গে এমনি নর্মালি কথা হবে, কিন্তু তোমরা আমার ক্লাস, আমার তরফ থেকে এটাই লাস্ট ক্লাস পাচ্ছ। পোটেনশিওমিটার এবং দেখবে ওদিকে মিটার ব্রিজের যে ভিডিও বানিয়ে আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, আর এটা তোমাদের লাস্ট ক্লাস লেন্সের ওপর। ভালো থেকো সবাই। আর কি, পরীক্ষা ভালো করে দিও। ঠিক আছে, চলো লেন্সের একটুখানি পার্ট বাকি ছিল, ওই টপিকটা পড়িয়ে দিলেই আমাদের সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমি না ঘুমিয়েও তোমাদের জন্য চেষ্টা করছি যাতে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে পোস্ট করতে পারি। টাইম নষ্ট করব না, অলরেডি 56 মিনিটের মতন টাইম, 56 সেকেন্ডের মতন টাইম অলরেডি খেয়ে ফেলেছি, 1 মিনিট হতে গেল প্রায়। চলো টপিকে আসা যাক। যেটা টপিকে দেখো কি বলছে, লেন্সটা পড়ানোর আগে সবার আগে এই জায়গাটা একটুখানি বুঝে নাও। ধরো এই জায়গাটাতে একটা কোনো আয়না রয়েছে, আর এই জায়গাটাতে আর একটা কোনো আয়না রয়েছে। লেন্সের নির্মাতা সূত্র পড়বো, তবে তার আগে এই কনসেপ্টটা বুঝতে হবে। আর এই জায়গাতে তুমি মনে করো কোনো লাইট সোর্স ইউজ করেছো। ঠিক আছে, এই জায়গাতে তুমি মনে করো কোনো লাইট সোর্স ইউজ করেছো। এবার ব্যাপারটা কি হচ্ছে, এই লাইট সোর্স থেকে যে লাইট যেটা, সেটা গিয়ে তোমার মনে করো এই দর্পণে পড়েছে, এবং এই দর্পণ থেকে লাইট রিফ্লেক্ট হয়ে মনে করো এই দর্পণে এসছে। ঠিক আছে, এই দর্পণ থেকে লাইট রিফ্লেক্ট করে মনে করো এই দর্পণে এসছে। তাহলে আমাদের প্রথম সোর্স বা প্রথম যেটা বস্তু, তাহলে এটা হচ্ছে বস্তু নাম্বার 1, এটা হচ্ছে বস্তু নাম্বার 2 বা তল 1। এটাকে আমরা যে তলে এসে আপতিত হয়েছে সেই তল নাম্বার 1 বলতে পারি, বা প্রথম বস্তুর প্রতিবিম্ব বলতে পারি। প্রথম বস্তুর প্রতিবিম্ব, প্রতিবিম্ব। ঠিক আছে, প্রতিবিম্ব। ঠিক আছে, আর এইটা যেটা, সেটার মধ্যে কি হচ্ছে দেখো, ভালো করে কথাটা বোঝবার চেষ্টা করো। এই কথাটা মাথার মধ্যে ঢুকে গেলে লেন্সের ক্ষেত্রে অনেক কিছুতে হেল্প পাবে। দেখো, ফার্স্ট বস্তুর যেটা ছবি বা ইমেজ যেটা, সেই ইমেজটা তৈরি হয়েছে এই প্রথম তলে, এবং এর যে লাইটের যে সোর্স বা এর লাইটের যে রিফ্লেকশন, সেটা এসে এই থার্ড বস্তুতে পড়ছে। ঠিক আছে, কথাটা বুঝতে পারলে? তাহলে প্রথম বস্তুর যেখানটাতে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেই প্রতিবিম্বটা হলো দ্বিতীয় বস্তুর সোর্সের মতো। এই যে দ্বিতীয় যে বস্তুটা রয়েছে তার সোর্স হচ্ছে এইটা, কারণ এই দ্বিতীয় বস্তুটা আলো পাচ্ছে কার থেকে? এই বস্তুটা আলো পাচ্ছে এই তল নাম্বার 1 থেকে। এই যে বস্তুটা এই আলো কোথা দিয়ে পাচ্ছে? এই যেটা প্রথম বস্তুর প্রতিবিম্ব, যেটা প্রথম বস্তুর প্রতিবিম্ব, তার থেকে এই বস্তুটা আলো পাচ্ছে। কথা বুঝতে পারা গেল? আমি আর একবার রিপিট করে দিচ্ছি তোমাদের কাছে, ভালো করে বোঝো। যেটা প্রথম বস্তুর প্রতিবিম্ব হবে, সেটা হবে দ্বিতীয় বস্তুর সোর্স। এইটুকু মনে রাখলেই তোমাদের কাজ শেষ হয়ে যাবে। প্রথম বস্তুর এইটা কি? এইটা হচ্ছে প্রথম বস্তুর প্রতিবিম্ব, সেটা হলো দ্বিতীয় বস্তুর সোর্স, কারণ দ্বিতীয় বস্তু এই সোর্স থেকে আলো পাচ্ছে। তাহলে প্রথম বস্তুর প্রতিবিম্ব হয় দ্বিতীয় বস্তুর সোর্স। এই কথাটা মাথায় রেখো, এই কথাটা লিখে রাখলে খাতার মধ্যে হয়ে যাবে। প্রথম বস্তুর প্রতিবিম্ব যেটা, প্রথম বস্তুর যেটা প্রতিবিম্ব, সেটা কি? সেটা হবে দ্বিতীয় বস্তুর সোর্স। দ্বিতীয়, ঠিক আছে, বস্তুর, ঠিক আছে, দ্বিতীয় বস্তুর সোর্স। এই কথাটা খালি মাথায় রেখে চলো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভাইটাল একটা পয়েন্ট। এই পয়েন্টটা মাথায় রেখে চলো। যেটা আমি আর একবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় ভালো করে শুনবে এবং বোঝবার চেষ্টা করবে। যেটা প্রথম বস্তুর প্রতিবিম্ব সেটা এটা, এই প্রথম বস্তুর প্রতিবিম্বটা হবে এই দ্বিতীয় বস্তুর সোর্স। এটা দ্বিতীয় বস্তুর সোর্স কোনটা? এইটা, কারণ দ্বিতীয় বস্তু এইটার থেকে আলো পাচ্ছে, দ্বিতীয় বস্তু এইটার থেকে আলো পাচ্ছে। তাহলে দ্বিতীয় বস্তুর সোর্স হবে প্রথম বস্তুর প্রতিবিম্ব। এটা গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 আর একটা জিনিসে ক্লিয়ার করে দিই। গলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে বা লেন্সের মধ্যে দিয়ে প্রতিসরণের ক্ষেত্রে উত্তল লেন্সের জন্য একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে μ2 বাই প্রতিবিম্ব দূরত্ব, μ2 বাই প্রতিবিম্ব দূরত্ব মাইনাস μ1 বাই
বস্তু দূরত্ব, ঠিক আছে, বস্তু দূরত্ব, ঠিক আছে। আর একটা হচ্ছে μ2 - μ1 বাই হচ্ছে আর। আর মানে বক্রতা ব্যাসার্ধ। এই কথাটা মাথায় রেখে চলো, ব্যাস আর কিছু তোমার লাগবে না এখান থেকে। আই হোপ তোমার কাজ মিটে গেছে। ভালো করে কথাটা বুঝবে, এই দুটো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। স্যার এই সূত্রটা কোথা দিয়ে পেলেন? এটা তোমাদের বইতে একটা প্রমাণ আছে, দেখবে লেন্সের গলীয় তলে প্রতিসরণের সূত্রের প্রমাণ এটা আছে, কিন্তু এই প্রমাণটা তোমাদের জন্য প্রয়োজন নেই, একেবারেই প্রয়োজন নেই। যদি থাকতো আমি করাতাম। এই প্রমাণটা একেবারেই প্রয়োজন নেই যদি খুব লাখ খারাপ না থাকে। এই প্রমাণ জীবনেও কোনোদিনও আসে না। যদি খুব লাখ খারাপ না থাকে এই প্রমাণ তোমার পরীক্ষায় পড়বে না, ঠিক আছে। তাহলে কি বললাম? দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই বস্তুর প্রতিবিম্ব দূরত্ব, প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই বস্তু দূরত্ব, μ2 - μ1 বাই হচ্ছে আর। এটা বইতে প্রমাণটা আছে, কি বইতে প্রমাণটা চাইলে দেখতে পারো, বাট খুব লাখ খারাপ না থাকলে এই প্রমাণ জীবনে কোনোদিন আজ অব্দি আমি দেখিনি প্রমাণটা পড়েছে বলে। আজ অব্দি পড়িনি, আর এটা পড়ার চান্সও নেই। যেটা পড়ে সেটা হচ্ছে লেন্স নির্মাতার সূত্র, যেটা আমরা এখন করতে চলেছি। তাহলে এই দুটো জিনিস জাস্ট খালি কথা মানে একদম কাজে লাগবে, ঠিক আছে, এই দুটো জিনিস কাজে লাগবে। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে দেবো যে আমরা সবসময় সেই জায়গাটাকে সোর্স হিসাবে কনসিডার করব, বা সেই জায়গাটাকে প্রতিবিম্ব হিসাবে কনসিডার করব যে জায়গাটাকে আমি ডটেড লাইন বরাবর বাড়ালে বিন্দু বস্তু পাবো। বিন্দু বস্তুকে আমরা সবসময় মানে মেজারমেন্টের আন্ডারে আনবো। আমি আর একবার কথাটা উল্লেখ করে দিচ্ছি, ফলো করে চলো ওয়ার্ডটা, এটার ইউজ হবে খুব। বিন্দু বস্তু, বিন্দু বস্তু কি করলে বুঝতে পারবে কি বিন্দু বস্তু। বিন্দু বস্তুকে কনসিডারে আনবো, মেজারমেন্টের যে কনসিডার সেটা বিন্দু বস্তুকে কনসিডারে আনবো, ব্যাস। এই দুটো তিনটে কথা, এই তিনটে কথা আমার বলে দিলে আমার আর কাজ এখান থেকে নেই, হয়ে গেল আমাদের কাজ, শেষ হয়ে গেল এতটুকু অবধি। চলো এবার টপিকে ঢোকা যাক ডাইরেক্ট। আমরা যেটা প্রমাণ করব সেটা হচ্ছে লেন্স নির্মাতার সূত্র বা লেন্স মেকারস ফর্মুলা। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এই তিনটে জিনিস তোমাকে খালি জানতে লাগবে, ব্যাস শেষ। দেখো, তো আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে লেন্স মেকার ফর্মুলা বা হচ্ছে লেন্স নির্মাতার যে সূত্র সেটা আমরা এখন করতে চলেছি। খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো কিভাবে প্রমাণ করতে হয়, মন দিয়ে শুনবে, ব্যাপারটাকে বোঝবার চেষ্টা করবে। তো প্রথমত আমরা একটা কাজ করছি, আগে একটা লেন্সকে এঁকে নিচ্ছি। হ্যাঁ, আগে একটা লেন্সকে এঁকে নিচ্ছি। তো সবার আগে সোমনাথ স্যার কি করলো, এখানে একটা লেন্সকে এঁকে নিল। মনে রাখবে এই লেন্সটা হচ্ছে একটা পাতলা লেন্স, এই লেন্সটা হচ্ছে একটা পাতলা লেন্স, ঠিক আছে, একদম পাতলা লেন্স। মানে এর যে বেধ যেটা সেটা খুবই নেগলেজেবল, বেধ ধরার না ধরার সমান, নেগলেজেবল, পাতলা লেন্স, আগেই বলে দিলাম, ঠিক আছে, আগেই বলে দিলাম এটা হচ্ছে একটা পাতলা লেন্স। তো এবার এটা যদি হয় পাতলা লেন্স, তো আমরা কি করছি, এখান থেকে আগে একটা এরকম প্রধান অক্ষ টেনে দিলাম, লেন্সের ওপর প্রধান অক্ষ টেনে দিলাম। এবার এই জায়গাটা যদি আমরা ধরে নিলাম এই জায়গাটা কোনো একটা বস্তু রাখা ছিল, এই জায়গাটাতে মনে করলাম কোনো একটা বস্তু রাখা ছিল। এবার এই বস্তু থেকে যে আলো এসে পড়লো সেটা এখানে এসে পড়লো, তাহলে বস্তু থেকে আলো এসে কোথায় পড়লো, এরম জায়গাতে পড়লো। তারপর আলোটা যাওয়ার কথা কোন লাইন বরাবর বলো তো? আলোটা যাওয়ার কথা এই লাইন বরাবর, একদমই তাই, এই লাইন বরাবর যাওয়ার কথা। তো যদি এই লাইন বরাবর যাওয়ার কথা থাকে, আলোটা যখন, দেখো ভালো করে বোঝো, এইটা মনে করো হচ্ছে একটা কোনো মাধ্যম, বায়ু মাধ্যম বা কোনো লঘু মাধ্যম। আপাতত এই জায়গাটাকে তুমি লঘু মাধ্যম মেনে চলো, লেন্সের ভেতরটাকে তুমি ঘন মাধ্যম বলে চলো। লেন্সের ভেতরটা হচ্ছে ঘন মাধ্যম আর বাইরেটা হচ্ছে লঘু মাধ্যম। আর এই লেন্স থেকে যখন আবার বাইরে বেরিয়ে আসবো ফের এটা লঘু মাধ্যম হবে, সেম মাধ্যমে চলে আসবো। তো এটাকে আমরা লঘু মাধ্যম মেনে চললাম। ভালো করে বোঝো, যেটা লঘু মাধ্যম সেই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটাকে ধরে নিলাম μ1, যেটা ঘন মাধ্যম বা লেন্স তার ভেতরের প্রতিসরাঙ্ক μ2, আর যেটা বাইরের মাধ্যম সেটা হচ্ছে μ1। আবার কেন বুঝতে পেরেছো? কারণ লঘু মাধ্যম থেকে আলো ঘন মাধ্যমে প্রবেশ করে আবার লঘু মাধ্যমে আসছে, একই মাধ্যম। তো লেন্সটাকে বাদ দিয়ে এর এপাশে যা মাধ্যম থাকবে এর এপাশের যা মাধ্যম হবে একই মাধ্যম হবে, মাধ্যম নিশ্চয়ই আলাদা হবে না। এবার তুমি একটা কথা ভাবো, যদি এখান থেকে কোনো আলোক রশ্মি আসে এখানে এসে পড়ে, পড়ার পর আলোক রশ্মিটা যদি এরম জায়গাতে আসে, এরম একটা জায়গাতে যদি আলোক রশ্মি আসে, তাহলে আলোক রশ্মি তো নর্মালি যেতে পারতো এই পথ বরাবর, এই পথ বরাবর যেতে পারত। বা আমি এই কথাটা ভাবতে পারি যে আলোক রশ্মি যেটা সেটা যাওয়ার কথা হচ্ছে কোন পথ বরাবর, সেটা যাওয়ার কথা হচ্ছে এই পথ বরাবর, এই পথ বরাবর যাওয়ার কথা, এই পথ বরাবর যাওয়ার কথা আলোক রশ্মিটার।
কিন্তু ঘটনাটা কি দেখা যায় যে আলোকরশ্মিটা মাধ্যম পরিবর্তনের কারণে আলোকরশ্মি কিছুটা এরম দূরত্ব দিয়ে চলে যায়, এরম জায়গা দিয়ে চলে যায় আলোকরশ্মিটা। মানে আলোকরশ্মি চলে যায় কিরম জায়গা দিয়ে, এরম জায়গা দিয়ে চলে যায়, এই জায়গা দিয়ে, এই জায়গা দিয়ে চলে যায়। বোঝা গেল কথা? আর একবার রিপিট করছি বিষয়টা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। মনে করো এ বলে কোনো একটা পয়েন্ট রয়েছে, সেখান থেকে কোনো আলোকরশ্মি এসে এইখানে পড়লো, লেন্সের একটা পৃষ্ঠে আপতিত হলো। আপতিত হওয়ার পর যখন এই পৃষ্ঠতে এখানে যাবে, যাওয়ার পর আলোকরশ্মিটা এরম ডটেড লাইন বাড়ানো আছে যে রাস্তা বরাবর, সেই রাস্তা বরাবর যাওয়ার কথা, কিন্তু মাধ্যম পরিবর্তনের কারণে আলোকরশ্মিটা কি করলো, এখান থেকে চলে গেল। ঠিক আছে, বুঝতে পারলাম। দেখো এরম জায়গা থেকে যদি আমরা সেন্টার টানি, এরম জায়গা থেকে যদি আমরা একটা সেন্টার টানি, তাহলে এই পয়েন্টটাকে নাম দিলাম মনে করো ও বিন্দু। এবার এই এ থেকে স্টার্ট করে ও পর্যন্ত এটা হচ্ছে বস্তু দূরত্ব, এটা হচ্ছে বস্তু দূরত্ব ইউ। ও থেকে স্টার্ট করে এরম একটা জায়গাতে, যে জায়গাটাতে বস্তুর চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হয়েছে সেটা হচ্ছে ভি, সেটা হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে ভি। এই জায়গাতে বস্তুটার চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হয়েছে এই বি পয়েন্টে, এই জায়গাতে বস্তুর চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে খাতার মধ্যে একবার লিখে লিখে চলো যে এ থেকে ও পর্যন্ত হচ্ছে বস্তু দূরত্ব, ও থেকে বি পর্যন্ত হচ্ছে চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হচ্ছে, মানে ফাইনালি যেখানে ইমেজ তৈরি হয়েছে। কোথায় ইমেজ তৈরি হয়েছে ফাইনালি? ফাইনালি ইমেজ তৈরি হয়েছে বি পয়েন্টে, যে দূরত্বটাকে আমরা ওবি দিয়ে রিপ্রেজেন্ট করছি এবং এটাকে ভি বলছি। তাহলে একবার খাতার মধ্যে লিখি যে বস্তু দূরত্ব যেটা, বস্তু দূরত্ব যেটা সেটা কোনটা? বস্তু দূরত্বটা হচ্ছে ইউ, বস্তু দূরত্বটা হচ্ছে ইউ। মানে এই যে ও এ যেটা, ও এ যেটা, ও এ যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইউ, বস্তু দূরত্ব যেটা সেটা হচ্ছে ইউ। আচ্ছা, সেকেন্ডলি যেটা আমরা বুঝতে হবে সেটা হচ্ছে এই ও থেকে বি পর্যন্ত যেটা, সেটা হচ্ছে চূড়ান্ত প্রতিবিম্ব দূরত্ব, চূড়ান্ত প্রতিবিম্ব মানে ফাইনালি, ফাইনালি যেখানে ইমেজ তৈরি হয়েছে সেটা বি পয়েন্টে। তাহলে চূড়ান্ত প্রতিবিম্ব দূরত্ব, চূড়ান্ত প্রতিবিম্ব, চূড়ান্ত প্রতিবিম্ব সেটা কোন জায়গায় গঠিত হয়েছে? চূড়ান্ত প্রতিবিম্ব কোন জায়গায় গঠিত হয়েছে স্যার? চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হয়েছে ওবি দূরত্বে, ওবি দূরত্বে, ওবি যেটা হচ্ছে কিনা, যেটা হচ্ছে ভি। ঠিক আছে, বস্তুর ইমেজ কোন জায়গাটাতে তৈরি হতে পারতো? তৈরি হওয়ার কথা ছিল তো হচ্ছে এরম একটা পয়েন্টে, না? তৈরি হওয়ার কথা ছিল এরম একটা পয়েন্টে। এবার এই পয়েন্টটাকে তুমি নাম দিলে মনে করো পি বলে কোনো একটা পয়েন্ট, পি বলে কোনো একটা পয়েন্ট, এখানে প্রতিবিম্ব তৈরি হতে পারতো। আচ্ছা, পি নাম দেওয়ার দরকার নেই, নামটা ভালো লাগছে না, কিউ নাম দিলাম, কিউ বলে একটা কোনো পয়েন্ট। এই কিউ পয়েন্টে বস্তুটার প্রতিবিম্ব তৈরি হতে পারতো। তাহলে এইখান থেকে স্টার্ট করে এত দূর পর্যন্ত যে প্রতিবিম্ব যেখানটা তৈরি হতে পারতো, সেই দূরত্বটাকে আমরা ভি ড্যাশ নাম দিলাম, ভি ড্যাশ নাম দিলাম। ও থেকে স্টার্ট করে কিউ পর্যন্ত এই জায়গাটাকে আমরা ভি ড্যাশ নামকরণ করলাম। এই জায়গাতে ইমেজ তৈরি হতে পারতো। ঠিক আছে, এই জায়গাতে ইমেজ তৈরি হতে পারতো, ও থেকে ভি ড্যাশে হচ্ছে ইমেজ তৈরি হতে পারতো। এটা হচ্ছে ও কিউ। তাহলে ও কিউ ইজ ইকাল টু হচ্ছে ভি ড্যাশ, যেটা হচ্ছে প্রথম তলে প্রতিসরণের জন্য প্রতিবিম্ব। খাতার মধ্যে লিখতে পারো এটা, যে শর্টে লিখতে পারো প্রথম তলে, প্রথম তলে প্রতিসরণের জন্য, প্রতিসরণের জন্য প্রতিবিম্ব, প্রতিবিম্ব। বুঝতে পারা গেল? দেখে নেওয়ার একবার আমি কি বলছি, এই যে ও কিউ যেটা, সেটা কি, সে দূরত্বটা হচ্ছে ভি ড্যাশ। সেখানে কি কারণে প্রতিবিম্ব তৈরি হয়েছে? এই ফার্স্ট তল যেটা, এই ফার্স্ট তলে প্রতিসরণের জন্য, প্রথম তলে প্রতিসরণের জন্য প্রতিবিম্ব, ও কিউ যেটা হচ্ছে ভি ড্যাশ। হয়ে গেল সব কিছু, আর আমার দরকার নেই। আর একটা জিনিস আমার লাগবে, যখন লেন্স তৈরি হয়, তোমরা জানো লেন্সের যখন একদম বেসিক ভিডিও আমি পড়িয়েছিলাম, সেখানে দেখবে যে জায়গাটা সেন্টার থাকে, সেন্টারটাকে ঘিরে আমরা এরকম একটা সাইড আঁকি, তাহলে সেটা হয় একটা বক্রতা ব্যাসার্ধ, যেটা R1। তাহলে আমরা যখন এই পার্টটা তৈরি করেছি, এই পার্টটা যখন তৈরি করেছি, ঠিক আছে, আবার এই পার্টটা যখন তৈরি করেছি, দুটো পার্টের জন্য আমরা দুটো বক্রতা ব্যাসার্ধ পাবো, একটা পাবো R1, একটা পাবো হচ্ছে R2। তো আমি ধরলাম, ধরো বাদ দাও, আমি তো এটাকে উল্টো বললাম কথাটা, দাঁড়াও, আমি এরকম তো বলতে পারি যে আমরা একটা সাইড এরকম তৈরি করি, যে জায়গাটা সেন্টার থেকে স্টার্ট করে এত দূর পর্যন্ত R1 হয়। আমরা আর একটা সাইড এদিক বরাবর তৈরি করি,
যেটা এরম জায়গা থেকে এই দিকে হয়, যেটা হচ্ছে R2। একটা সাইড এদিক বরাবর তৈরি করি যেটা R2, একটা সাইড এদিক বরাবর তৈরি করি যেটার বক্রতা ব্যাসার্ধ হচ্ছে R1। তার মানে এরকম একটা জায়গাতে আমরা সেন্টার অফ কার্ভেচার C1 পাবো, আর এরকম একটা জায়গাতে আমরা সেন্টার অফ কার্ভেচার C2 পাবো, বক্রতা কেন্দ্র। বুঝতে পারছো তো বক্রতা কেন্দ্রটা কেন C1 C2 হলো? ভাবো এই যে তলটা তৈরি হয়েছে না, এই যে তলটা তৈরি হয়েছে, এই যে তলটা, এই যে তলটা তৈরি হয়েছে, এই যে তলটা, এটা এই জায়গাতে কম্পাস বসিয়ে এরকম ঘোরানোর কারণে তৈরি হয়েছে। বুঝতে পারলে কিনা ভালো করে ভাবো। ধরো এই জায়গাতে তুমি কম্পাস বসালে, ঠিক আছে, এই জায়গাতে কম্পাস বসিয়ে তুমি এরমভাবে ঘুরিয়েছো। ভালো করে ভাববে, এই জায়গাতে কম্পাস বসিয়েছো, এই ডটেড পয়েন্টে কম্পাস বসিয়েছো, বসিয়ে এইভাবে ঘুরিয়েছো, এইভাবে ঘুরিয়েছো। তাহলে এই জায়গাটা হচ্ছে R1, এই জন্য ও থেকে C1 হচ্ছে R1 দূরত্ব, আর ও থেকে C2 হচ্ছে R2 দূরত্ব। কথাটা বুঝতে পারা গেলে? তাহলে আমরা এখানে লিখে চলছি OC1 ইজ ইকাল টু R1, OC2 ইজ ইকাল টু R2। আমি আর লিখলাম না এইটার মধ্যে। তাহলে OC1 যেটা, এই OC1 যেটা, সেটা হচ্ছে এই OC1টা R1, আর ও থেকে C2 এটা হচ্ছে R2। ব্যাস কমপ্লিট। আমার আর এখান থেকে কিছু দরকার নেই, এটুকুই জানবার ছিল। ঠিক আছে, বাকি 3টে পয়েন্ট ডান সাইডে যা বলা আছে ওর ওপর বেস করে পুরো প্রমাণ নামিয়ে দেবো আমি। ঠিক আছে, লেন্স মেকার ফর্মুলার প্রমাণটাই বুঝতে একটু সময় লাগে, একটু কঠিন লাগে ছেলে মেয়েদের, কিন্তু কঠিন ভাববে না। আমি যেটাকে যা বলবো সেটাকে শুধু মেনে চলবে, একটু মনে রাখতে হবে একটা জায়গা, মনে রাখলেই তোমার সব মান ইজি লাগবে। এবার দেখো, এবার ঠান্ডা মাথা একটা কথা বোঝো। যখন এই ফার্স্ট তলটা নিয়ে কথা বলছি, এই যে ফার্স্ট তলটা নিয়ে আমি কথা বলছি, এই সাইডের তলটা, এই তলটা নিয়ে যখন আমি কথা বলছি, ভালো করে কথাগুলো বোঝো। এই দিকের তলটাকে নিয়ে তুমি যখন কথা বলছো, মন দিয়ে শুনবে। আমরা ফর্মুলা কি দেখেছি? μ2 বাই প্রতিবিম্ব দূরত্ব, μ1 বাই বস্তু দূরত্ব, μ2 মাইনাস μ1 বাই রেডিয়াস, রাইট? দেখো, তাহলে আমরা এখন প্রথম তলের জন্য আমরা এটা লিখতে পারি, প্রথম তলের জন্য, প্রথম তলে প্রতিসরণের জন্য, প্রতিসরণের জন্য, প্রথম তলে প্রতিসরণের জন্য, এইটা হচ্ছে ফার্স্ট তল, এটা হচ্ছে ফার্স্ট তল। এখান থেকে এটা হচ্ছে বস্তু দূরত্ব, আর এইটার এই প্রথম তলের জন্য ইমেজ কোন জায়গায় তৈরি হতে পারতো, প্রথম তলের জন্য ইমেজ কোন জায়গায় তৈরি হতে পারতো? হতে পারতো কিউ পয়েন্টে। এই যে ও কিউ পয়েন্ট, এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, আর এখান থেকে ও থেকে এ হচ্ছে বস্তু দূরত্ব। তাহলে ভালো করে বুঝো, μ2 কি? μ2 হচ্ছে সেকেন্ড মাধ্যমের প্রতিসরাঙ্ক, ও থেকে কিউ হচ্ছে সেকেন্ড মাধ্যম, ঠিক আছে? তাহলে μ2 বাই প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব। তাহলে ভাবো এই জায়গাতে কিন্তু প্রতিবিম্ব তৈরি হতে পারতো প্রথম তলটার জন্য, এই প্রথম তলটা থাকার জন্য, এই প্রথম তলটা থাকার জন্য প্রতিবিম্ব কোন জায়গায় তৈরি হতে পারতো? ও কিউতে তৈরি হতে পারতো, এটা প্রতিবিম্ব দূরত্ব। তাহলে লিখবো μ2 বাই ও কিউ, বা এই ও কিউটাকে সরিয়ে দিয়ে, ও কিউটাকে সরিয়ে দিয়ে ও কিউর মান কত? ও কিউর মান ভি ড্যাশ, একবারে লিখলাম ভি ড্যাশ, মাইনাস প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই বস্তু দূরত্ব। প্রথম তলটার জন্য প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে, প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে কত? μ1 বাই বস্তু দূরত্ব। বস্তু দূরত্ব কোনটা? ও থেকে এ পর্যন্ত, যেটা ইউ, যেটা হচ্ছে ইউ, ইজ ইকাল টু μ2 মাইনাস μ1 বাই আর। তাহলে তাই লিখবো, μ2 মাইনাস μ1 বাই R1 হয়ে গেল। এই তলটার জন্য বক্রতা ব্যাসার্ধ ও থেকে C1 ছিল, কমপ্লিট হয়ে গেল। প্রথম তল নিয়ে কথা বললাম, এই তলটা নিয়ে কথা বললাম, তাই জন্য এটা 1 নাম্বার হয়ে গেল সমীকরণ সেকেন্ড ক্ষেত্রে। এবার দ্বিতীয় তলের জন্য, দ্বিতীয় তলে প্রতিসরণের জন্য, দ্বিতীয় তলে প্রতিসরণের জন্য, দ্বিতীয় তলে প্রতিসরণের জন্য কি ঘটনা ঘটবে স্যার বলুন? দ্বিতীয় তল কোনটা? দেখো, দ্বিতীয় তল হচ্ছে এইটা, এটা হচ্ছে দ্বিতীয় তল, এইটা হচ্ছে দ্বিতীয় তল। এই জায়গাটাতে এসেই ছেলেমেয়েরা ভুল করে ফেলে। তাহলে এবার তুমি ভাবো, দ্বিতীয় তলের ক্ষেত্রে আলো কোন মাধ্যম থেকে আসছে? μ2 থেকে আলো আসছে, মানে লেন্সের ভেতর থেকে আলো আসছে, এই জায়গা থেকে এখানে আলো আসছে, এই জায়গাতে এখানে, মানে আমি এখন আছি কোন মাধ্যমে? μ2 মাধ্যমে। তাহলে এটা এখন এই দ্বিতীয় তলটার জন্য
এই দ্বিতীয় তলটার জন্য এই লেন্সের ভেতরটা প্রথম মাধ্যম হিসাবে ব্যবহার হবে, আর যেখানে আলো গিয়ে আলটিমেটলি পৌঁছালো, এখান থেকে আলো যেখানে গিয়ে আলটিমেটলি পৌঁছালো সেটা দ্বিতীয় মাধ্যম হিসাবে ট্রিট হবে। কথাটা বুঝতে পারলে? ভালো করে পয়েন্টগুলো বুঝবার চেষ্টা করো, নাহলে কিন্তু মাথা গুলিয়ে যাবে। এই যে যেটা দ্বিতীয় মাধ্যম দেখতে পাচ্ছ বা যেটা দ্বিতীয় তল তুমি দেখতে পাচ্ছ, এই দ্বিতীয় তলটাতে আলো কোন জায়গা থেকে আসছে? আলো এইখান থেকে আলো এখানে আসছে, মানে এই ভেতর থেকে আসছে আলোটা, মানে এই মিউ2 মাধ্যমের মধ্যে থেকে আলো আসছে। এই মাধ্যমটাতে এই লাল কালার দিয়ে যেটা বর্ডার করেছি, এই জায়গাটাতে আলো কোথা থেকে আসছে? এই পয়েন্ট থেকে এখানে আসছে। তাহলে এই পয়েন্টটা কার মধ্যে রয়েছে? এই পয়েন্টটা রয়েছে লেন্সের ভেতরে। তাহলে এটা এখন প্রথম মাধ্যম, আর যেখানে গিয়ে আলো আলটিমেটলি পড়লো এটা প্রথম মাধ্যম, আর যেখানে গিয়ে আলো আলটিমেটলি পড়লো সেটা দ্বিতীয় মাধ্যম। তাহলে প্রথম মাধ্যম কোনটা? প্রথম মাধ্যম হচ্ছে মিউ2। তাহলে এই যে মিউ1 এটার জায়গাতে লিখবো মিউ2, আর যেখানে আলো গিয়ে আলটিমেটলি পড়লো সেটাকে সে জায়গাতে লিখবো মিউ1। তাহলে আগে লিখে নিই, এই প্রথমে লিখবো মিউ1 মাইনাস দিয়ে এখানে লিখবো মিউ2, ব্যাস এটা গেল প্রথম কথা, এটা গেল প্রথম কথা। তারপরে ইকুয়ালস টু দিয়ে যেটা মিউ2 আছে সেটা মিউ1 লিখবো, আর যেটা মিউ1 আছে সেটা মিউ2 লিখবো। মিউ1 মাইনাস মিউ2, আর এটার জন্য এবার বক্রতা ব্যাসার্ধ কোনটা হবে? এইটা বক্রতা ব্যাসার্ধ হবে, যেটা হচ্ছে R2, এটা R2। দ্বিতীয় তলের জন্য দ্বিতীয় বক্রতা ব্যাসার্ধ, প্রথম তলটার জন্য প্রথম বক্রতা ব্যাসার্ধ। দেখে নাও, প্রথম তলটার জন্য প্রথম বক্রতা ব্যাসার্ধ, দ্বিতীয় তলটার জন্য দ্বিতীয় বক্রতা ব্যাসার্ধ, ওই নিয়ে আর কোনো সমস্যা নেই। দ্বিতীয় তলটার জন্য কোথায় প্রতিবিম্ব গঠিত হয়েছে? এই দ্বিতীয় তলটার জন্য প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? প্রতিবিম্ব গঠিত হয়েছে বি পয়েন্টে। এটাই প্রতিবিম্ব দূরত্ব, যেটা হচ্ছে ভি। এই পয়েন্টটার বস্তু কোনটা? এই পয়েন্টটার বস্তু কোনটা সেটা ভালো করে বুঝতে হবে। এই পয়েন্টটার বস্তু হলো সেটা, আমি যদি এই পয়েন্টটার বস্তু হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু এইটা, ভালো করে কথাটা বোঝো। এই পয়েন্টটার বস্তু যেটা, এই পয়েন্টটার বস্তু কোনটা সেটা হচ্ছে এটা। এবার এইটাকে যদি তুমি ডটেড লাইন বরাবর বাড়াতে থাকো, এ সালা না জীবনও ছেদ করবে না কোথাও, মানে জীবনে কোথাও বিন্দু বস্তু হিসাবে তুমি পাবে না। আমি কিন্তু বলেছি বিন্দু বস্তুকে অলওয়েজ কনসিডার করে চলবো, মানে যে জায়গাটাতে ডট গঠন হবে, যে জায়গা থেকে দুটো লাইন ছেদ করবে সেই জায়গাটা কনসিডার করবো। তুমি চিন্তা করে দেখো, আগের বার প্রথমে যখন এই ভি ড্যাশ দূরত্বটা নিলাম, দেখো এই জায়গাটা ছেদ করেছিল। আগের বারে যখন ইউ দূরত্বটা নিলাম, দেখো এই জায়গাটা ছেদ করেছিল। এখানে যখন ভিটাকে নিলাম, তখন দেখো এই বির পয়েন্টটাতে এসে এই আলোক রশ্মিটা এই পয়েন্টটাতে এসে দেখো একটা ছেদিতাংশ পেয়েছিলাম, একটা ছেদ পয়েন্ট পেয়েছিলাম, ছেদ বিন্দু একটা পেয়েছিলাম। কিন্তু কথাটা হলো, ফিজিক্সের নিয়ম হচ্ছে, তুমি এই জায়গাতে যদি নামার পর যদি তুমি এটাকে কন্টিনিউয়াসলি বাড়াতে থাকো, এটা এই প্রধান অক্ষকে কোনো জায়গাতে ছেদ করবে না। যেমন দেখো, এই ভি দূরত্বটা মেজার করবার সময় এই যে প্রধান অক্ষটা পেয়েছিলাম, তাকে একটা ছেদ পেয়েছিলাম। এই ভি ড্যাশ দূরত্বটাকে নেওয়ার সময় যে জায়গাটা প্রধান অক্ষ ছিল তাকে এই কিউ পয়েন্টে ছেদ করেছিল। এই এ পয়েন্টটাকে নেওয়ার সময় যেটা আমরা ওয়ে অক্ষ পেয়েছিলাম, ওয়ে যেটা প্রধান অক্ষ পেয়েছিলাম, সেটাই প্রধান অক্ষকে এ বিন্দুতে ছেদ করেছিল। কিন্তু তুমি যদি এখন এই পয়েন্টটাকে বিন্দু বস্তু হিসেবে নাও, তাহলে সেটাকে তুমি যতই বাড়াও না কেন, প্রধান অক্ষ থেকে সেটা দিনকে দিন দূরে চলে যাচ্ছে। তাহলে এই প্রধান অক্ষকে সেটা ছেদ করছে না, তাহলে সেটা কখনো বিন্দু বস্তু হতে পারে না। বিন্দু বস্তু কি হবে? তাহলে এদিকে বাড়িয়ে যখন কাজ হচ্ছে না, তাহলে এই মালটাকে এখন আমি এদিকে বাড়াতে থাকি, বাড়াতে সেটা কোন জায়গায় ছেদ করবে? কিউ পয়েন্টে ছেদ করবে, আর এই কিউ পয়েন্টটাই হবে বস্তু দূরত্ব। এটার আরেকটা ভাবে বলছি, প্রথম বস্তুর যেটা প্রতিবিম্ব হবে সেটাই হবে দ্বিতীয় বস্তুর সোর্স বা বস্তু দূরত্ব। মনে করে দেখো, যখন আমি প্রথম তল নিয়ে যখন কাজ করেছিলাম, তার জন্য প্রতিবিম্ব এই জায়গাটাকে নিয়েছিলাম। তাহলে প্রথম তলের প্রতিবিম্ব এটাই ছিল, সেটাই হবে দ্বিতীয় বস্তুর সোর্স। দ্বিতীয় বস্তু মানে দ্বিতীয় তল, যেটা এই দ্বিতীয় তলটার সোর্স, এটা যেটা প্রথম তলটার এই জায়গাটাতে মাথা গোলায়, আমিও জানি, আমারও গোলাতো প্রথম ছোটবেলা, আমিও যখন পড়তাম খুব মানে কঠিন লাগতো, বুঝতে পারতাম না স্যার কি বলছেন, কি হচ্ছে। দুটো কথা দিয়ে জিনিসটা বুঝতে হবে, ক্লিয়ার করতে হবে। প্রথমত হচ্ছে, তুমি এটাকে মেন সোর্স হিসেবে নিতে পারো না,
কারণ এই সোর্সটাকে তুমি এদিকে যতই বাড়াও না কেন এসালা কোনোদিন ছেদ করবে না, এদিকে যেতেই থাকবে, এ কোনোদিন ছেদ করবে না। তাহলে এদিকে বাড়িয়ে যখন আমার কাজ হচ্ছে না, সোজা আঙুলে যখন ঘি উঠছে না, আঙুলটাকে একটু বেঁকাবো, বেঁকে আমি কি করব, এটাকে এই দিকে বাড়ানো শুরু করব। এদিকে বাড়ালে এটা কিউ পয়েন্টে ছেদ করবে। যখন এটাকে এদিকে বাড়িয়ে লাভ হচ্ছে না, তখন এটাকে এদিকে বাড়ালে এটা কিউ পয়েন্টে ছেদ করবে, আর এটাই বস্তু হিসেবে কাজ করবে। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা কি, এটা যখন বস্তু হিসেবে কাজ করছে, 2 নম্বর কথা আর একটা লিখেছিলাম, দেখো প্রথম বস্তুর যেটা প্রতিবিম্ব হবে সেটা দ্বিতীয় বস্তুর সোর্স হবে। তাহলে প্রথম তলটার জন্য, এই প্রথম তলটার জন্য প্রতিবিম্ব কোন জায়গায় পেয়েছিলাম? প্রতিবিম্ব এই জায়গাতে পেয়েছিলাম, কিউ পয়েন্টে পেয়েছিলাম কিনা ঠান্ডা মাথায় বলো না জিনিসটা। হ্যাঁ, এটাই তো, ভি ড্যাশটাকেই তো প্রতিবিম্ব নিয়েছিলাম। সেটাই হবে দ্বিতীয় বস্তুর মানে দ্বিতীয় তলটার সোর্স বা বস্তু দূরত্ব। তাহলে এই বস্তু, এইখানে যেটা বস্তু দূরত্ব লিখি সেটা হচ্ছে এই দূরত্বটাই, ভি ড্যাশটা। মানে আমরা এখানে এখন লিখবো যেটা, সেটা হচ্ছে ভি ড্যাশটাকে। ব্যাস গল্প শেষ। এইটুকু খালি মাথা রাখতে, এই ভি ড্যাশটাতেই ছেলেমেয়েরা ভুলটা হয়, আর কোনো ভুল হবার জায়গা নেই, হতেই পারে না কোনো জায়গায়। এই লাইনটা মনে রাখলেই হবে, প্রথম বস্তুর প্রতিবিম্ব মানে প্রথম তল যেটা ছিল, এই প্রথম তলটার প্রতিবিম্ব কোথায় হয়েছিল, সেটা হচ্ছে ভি ড্যাশ। সেটাই হবে এই যে দ্বিতীয় বস্তু, যেটা দ্বিতীয় বস্তু, তার বস্তু দূরত্ব। দ্বিতীয় বস্তু মানে দ্বিতীয় তল যেটা, তার 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 বস্তু দূরত্ব, সেটা হচ্ছে ভি ড্যাশ। প্রথম তলটার যেটা ভি ড্যাশ বা প্রতিবিম্ব দূরত্ব, সেটাই দ্বিতীয় বস্তুর বস্তু দূরত্ব বা ভি ড্যাশ। সেটাই হচ্ছে দ্বিতীয় বস্তুর, এই যে বস্তু দূরত্ব যে জায়গাটা লিখি, যে জায়গাটা বস্তু দূরত্ব লিখি, সেই জায়গাতে ভি ড্যাশ লিখবো। ব্যাস শেষ, এটাই দুটো ইকুয়েশন, শেষ, আর কিছু নেই, আর কিচ্ছু নেই, অঙ্ক শেষ। এবার তো কি আছে, এবার তো দুটোকে যোগ করবো, ফিজিক্স এখানে শেষ হয়ে গেল। এবার সিম্পল দুটোকে যোগ আছে, যোগ করবো, ক্যালকুলেশন কমপ্লিট। আমি এই জায়গাটা মুছে দেবো, ঠিক আছে, তোমরা যা যা লেখা লিখে নিতে পারো এখান থেকে, ঠিক আছে। এগুলো ভাষা দিয়ে লিখতে হবে টোটাল জিনিসগুলো, ব্যাস, আর কিছু নেই। এবার নর্মাল ক্যালকুলেশন পড়ে আছে, ঠিক আছে, আর কিচ্ছু নেই এখান থেকে। এই জন্য এতক্ষণ ধরে আমি বললাম একটুখানি ঠান্ডা মাথায় শুনবে, দরকার হলে ভিডিওটা রিপ্লে করে আর একবার দেখবে, কোন জায়গা বুঝতে পারলে না আর একবার দেখবে, আমার মনে হয় বুঝতে পেরে যাওয়ার কথা। এবার 1 আর 2কে যোগ করে দাও, 1 + 2 যখনই করবে, বাঁ দিকটা দেখো, এটা আছে, কি আছে, μ2/v ড্যাশ মাইনাস μ1/u মাইনাস μ1/u প্লাস μ1/v মাইনাস μ2/v ড্যাশ ইকুয়াল টু, এর ডান দিকে এটা আছে μ2 মাইনাস μ1/r1, এর ডান দিকে এটা আছে μ1 মাইনাস μ2/r2, এটা ঠিক আছে। কাটাকাটি শুরু করি, দেখো তো এটা আর এটা কেটে গেল প্রথমত। এখানে দেখো μ1/v আছে, লিখলাম μ1/v মাইনাস μ1/u মাইনাস μ1/u ইকুয়াল টু, এখানে রয়েছে দেখো μ2 মাইনাস μ1/r1, তো μ2 মাইনাস μ1/r1, এখান থেকে একটা নেগেটিভ কমন নাও, নেগেটিভ মাইনাস কমন নাও, মাইনাস যখনই কমন নেব μ2টা আগে চলে আসবে, মাইনাস μ1 হয়ে যাবে /r2 হয়ে যাবে, এটা হয়ে গেল এতটুকু অবধি। মাইনাস যখনই কমন নেব μ2টা আগে চলে আসবে, μ1টা পরে চলে যাবে, হয়ে গেল। ব্যাস, এটাই হচ্ছে সমীকরণ অ্যাকচুয়ালি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আমরা দেখতেই পাচ্ছি, এই লেন্সের আশপাশের যা মাধ্যম, এই যে আশপাশ যা মাধ্যম, সেটা হচ্ছে একটা বায়ু মাধ্যম, ভালো করে কথাগুলো বোঝো, কিন্তু ঠান্ডা মাথায় বোঝবার চেষ্টা করো, ঠিক আছে। দাগ টেনে দিচ্ছি যাতে ক্যালকুলেশন বুঝতে তোমাদের অসুবিধা না হয়। এই লেন্সটা যেখানে রাখবে তুমি, লেন্স যেখানেই রাখো না কেন, তার আশেপাশের মাধ্যমটা জেনারেলি বায়ু মাধ্যমই হবে। বায়ু মাধ্যম হলে সেই মাধ্যমের প্রতিসরাঙ্ককে 1 ধরা হয়, বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক 1। তাই জন্য যেটা লঘু মাধ্যম, যেটা μ1, যেটা সেটাকে ধরে নেবো 1। আর ক্যালকুলেশনের সুবিধার জন্য লেন্সের ভেতরে যেটা প্রতিসরাঙ্ককে μ2 ধরেছি, সেই μ2টাকে আমরা ধরে নেবো μ। তাহলেই আমাদের আর কোনো অসুবিধা হবে না ক্যালকুলেশন বুঝতে। ব্যাস, μ1-এর জায়গাতে 1 বসাও, নিচে ভি যেরম আছে ঠিকই আছে, এখানে 1 বসাও, নিচে ইউ যেরম আছে ঠিকই আছে। μ2-র জায়গাতে কত বসাবো, μ2-র জায়গায় মিউ বসাবো, ঠিক আছে। মিউ মাইনাস μ1-এর জায়গায় কত বসাবো, 1 বসাবো। আচ্ছা, নিচে r1 মাইনাস μ2-র জায়গায় কত বসাবো, μ2-র জায়গায় মিউ বসবে, ঠিক আছে, মাইনাস μ1-এর জায়গায় কত বসাবো, 1 বসাবো। ব্যাস, নিচে r2 হয়ে গেল। আর কি, এখান থেকে μ1 মাইনাস 1 কমন নিয়ে নেবে, μ1 মাইনাস 1 কমন নিলে অঙ্ক শেষ।
1/v মাইনাস 1/u ইজ ইকাল টু মিউ মাইনাস 1 ব্র্যাকেটের ভেতর 1/r2 মাইনাস 1/r1, সরি 1/r1 মাইনাস 1/r2। এইটা হচ্ছে লেন্স মেকারের ফর্মুলা, লিখে নেবে। এটা হলো লেন্স নির্মাতার সূত্র বা লেন্স মেকার ফর্মুলা। ঠিক আছে, বুঝতে পারা গেল? তাহলে এটাই হলো লেন্স নির্মাতার সূত্র, ব্যাস প্রমাণিত। ঠিক আছে, অনেক বইতে দেখবে এটাকে μ1, এটাকে μ2, এটাকে μ3 ধরে করেছে, কোনো অসুবিধা নেই, তুমি এভাবেই করতে পারো, তোমার কোনো অসুবিধা হবে না। এভাবে নর্মাল ক্যালকুলেশন দেখাবে, একদম ইজি, একদম ইজি। জাস্ট খালি একটা জায়গা মনে রাখতে হয়, এই দ্বিতীয় তল যেটা, এই দ্বিতীয় তলটার জন্য যদি কিছু মাথায় নাও ঢোকে, জাস্ট এই কথাটা মাথার মধ্যে মুখস্থ করে নাও, যেটা দ্বিতীয় তল রয়েছে, দ্বিতীয় তলের জন্য বস্তু কোনটা হবে? দ্বিতীয় তলের জন্য বস্তু হবে হচ্ছে ভি ড্যাশটা, ব্যাস। এই ভি ড্যাশটা বস্তু, ওই জন্য মিউটুর নিচে বস্তু দূরত্বটাকে ভি ড্যাশ লিখব, শেষ, আর কিচ্ছু না। এই শেষ মুভমেন্টে বেশি কিছু মুখস্থ, মানে বেশি কিছু না মাথায় রাখতে পারো, সিম্পল এটা বোঝো দ্বিতীয় তলটার জন্য বস্তু হচ্ছে ভি ড্যাশ, গল্প শেষ। কারণ এদিকে বাড়ালে তো বস্তু ছেদ করবে না, এদিকে যেতেই থাকবে, তাহলে উল্টো দিকে বাড়ালে এখানে সে ছেদ করছে, তাহলে এটাই হচ্ছে বস্তু। ঠিক আছে, বুঝিয়েছি তোমাকে ভালো করে, ঠান্ডা মাথায় বুঝিয়েছি। যদি বুঝতে পারো ভালো, না বুঝতে পারলে ওটা মুখস্থ করে নাও, এইটুকু পার্ট কিছু করবার নেই। কারণ তোমার মধ্যে ক্ল্যারিটি আমি দেওয়ার চেষ্টা করেছি অনেক রকমভাবে, তারপরেও না হলে ভাই আমাকে পরীক্ষা পাস করতে হবে, হাতে টাইম নেই, শেষ মুমেন্টে কি করব? তো শেষ মুমেন্টে এইটুকু মাথায় রেখে চলতে হবে যে ভি ড্যাশটা হচ্ছে বস্তু দূরত্ব, সোজা কথা। প্রতিবিম্ব তো কেন, এটা বুঝতেই পেরেছো, দ্বিতীয় তলের প্রতিবিম্ব দূরত্ব ভি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, বস্তু দূরত্বটা খালি মনে রাখতে হয়, ভি ড্যাশ, শেষ। তাহলে এই পার্টটা আমাদের হয়ে গেল, লেন্স নির্মাতার সূত্র হয়ে গেল। এবার লেন্সের ওপর আরো অনেকগুলো ইম্পর্টেন্ট প্রমাণ আছে, চলো প্রমাণগুলো দেখা যাক কি কি আছে। দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দুটি লেন্সের সমবায়, দুটি লেন্সের সমবায় বা তুল্য ফোকাস, লেন্সের সমবায় বা কি পড়বো, বা হচ্ছে তুল্য ফোকাস, এটা পড়বো। খুব ইম্পর্টেন্ট একটা প্রমাণ, এই প্রমাণগুলো পরীক্ষাতে খুব আসার মতন গুরুত্বপূর্ণ। দুটো লেন্সের সমবায় বা তুল্য ফোকাস। দেখো, এখানে আমরা খুব দুটো পাতলা লেন্স ব্যবহার করব, একদমই পাতলা, একদমই পাতলা দুটো লেন্স। এই একটা লেন্স ব্যবহার করলাম এবং এর গায়ে ঠেকানো আর একটা লেন্স দুটো ব্যবহার করব, একদম দুটো লেন্স ব্যবহার করব যারা খুব পাতলা, খুব পাতলা। ঠিক আছে, হেভি পাতলা। কি বললাম বুঝতে পারা গেল? দুটো লেন্স ইউজ করব খুবই পাতলা। ঠিক আছে, খুব পাতলা দুটো লেন্স, আঁকতে পারছি না ঠিক করে। ঠিক আছে, তো যাই হোক, এই হয়ে গেল ব্যাপার। অন্য রকম দেখতে লাগছে না, উল্টো পাল্টা জিনিসের মতন দেখতে লাগছে, আমি বুঝতে পারছি। ছেলেদের কাছে তো জিনিসগুলো একটু অন্যরকমই লাগছে, বিশেষ করে যারা ছেলেরা ভিডিও দেখছো। ঠিক আছে, চিন্তা করো না, সবই ঠিকঠাক আছে। ঠিক আছে, চলো দেখো, এবার এই হচ্ছে প্রধান অক্ষ, লেন্সের মাঝখান থেকে গেছে। লেন্স দুটো এতটাই পাতলা যে এই জায়গার ডিস্টেন্সটা কিছুই না, নেগলেজেবল। নেগলেজেবল বলে দুটো লেন্সের জন্য মানে আমরা একটা পয়েন্ট ভাবতে পারি, মানে দুটো লেন্স দুটো এত স্লিম, এত স্লিম যে এর এই জায়গাটা কিছুই না, একদম পাতলা। ছবিতে তো অত পাতলা লাগলে বুঝতে পারবে না, এই লেন্সের এই জায়গাটাও একদম পাতলা, কিন্তু অত পাতলা লাগলে তো বুঝতে পারবে না। তাই জন্য আমি বলবো যে এইখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে বস্তু দূরত্ব হবে। এই জায়গা থেকে লাইট ফেলা হচ্ছে, এখান থেকে মনে করো আলো এখানে গেল, এরম জায়গা পড়লো, তারপর আলোটা এরম জায়গায় গেল, যাওয়ার পর আলো যখন এই মাধ্যম থেকে যাবে এরকম যাবে, এরকম যাবে। তো আলোর যাওয়ার কথা থাকবে মোটামুটি ধরে রাখো এই পথ বরাবর যাওয়ার কথা থাকবে, কিন্তু আলো দুঃখের বিষয় এই লেন্সের মধ্যে যাওয়ার কারণে এরম জায়গা দিয়ে গেছে, এরম জায়গা দিয়ে আলো গেছে। এটা বস্তু দূরত্ব, এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত বস্তু দূরত্ব ইউ, এটা বস্তু দূরত্ব। ফাইনাল ইমেজ তৈরি হয়েছে কোন জায়গায়? এরম জায়গা তৈরি হয়েছে, যেটা বি পয়েন্টে, এটা এ পয়েন্ট। সেই জায়গাটা কত? সেটা হচ্ছে এখান থেকে এটা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভি, এটা হচ্ছে ভি, ভি ভি দূরত্বে, এখান থেকে এখানে ভি দূরত্বে গঠিত হয়েছে। এটা হচ্ছে ও পয়েন্ট। যেটা লেন্সের আলোক কেন্দ্র হয়, সেই আলোক কেন্দ্রটাকে আমরা এই জায়গা ধরেছি। নর্মালি এই লেন্সের একটা আলোক কেন্দ্র আছে, এই লেন্সের একটা আলোক কেন্দ্র আছে, বাট সেই দূরত্বটা কিছুই না। তুই ভাবতে পারো এই লেন্সের আলোক কেন্দ্র এখানে আছে, এই লেন্সের আলোক কেন্দ্র এখানে আছে, না, এতটাই স্লিম লেন্স দুটো যে আলোক কেন্দ্র দুটো একে অপরের উপর মিশেই গেছে বলতে গেলে, লেখার না লেখার সমান। সেই দূরত্ব নেগলেজেবল দূরত্ব। সেই জন্য আর এখানে আলোক দূরত্ব মানে আলোক কেন্দ্র না ধরে আমরা আলোক কেন্দ্রটাকে এই জায়গা ধরে নিচ্ছি একদম।
এতটাই পাতলা লেন্সটা। তোমরা স্লিম করে আঁকবে দুটো বডিকে, দেখবে পিকচারে তোমাদের বইতেও তাই করেছে, আমিও তাই করলাম। খুবই পাতলা বলে আলোক কেন্দ্রটাকে এই জায়গায় ধরেছি। তাহলে প্রথম লেন্স যদি থাকতো, এখানে যদি একটাই লেন্স থাকতো, তাহলে নর্মালি এই ধরো সেকেন্ড লেন্সটা নেই, এটা লেন্স নাম্বার 1, এটা লেন্স নাম্বার 2। যদি এরকম ঘটনা ঘটতো যে সেকেন্ড লেন্সটা নেই, যদি না থাকতো, তাহলে আলো এখান থেকে সোজা আসতো, এসে এরকম জায়গাতে ইমেজ তৈরি করতো। যেখানে তৈরি ইমেজ করতো সেই জায়গাটা হচ্ছে কি হবে, সেই জায়গাটা হচ্ছে তোমার এই জায়গা থেকে দূরত্বটাকে সেই আগের বারের মতনই এই দূরত্বটাকে ভি ড্যাশ নাম দেবো, আগের বারের মতো এটাকে ভি ড্যাশ নাম দেবো, এখানটা কিউ নাম দেবো, গল্প শেষ। কিন্তু এবার তো সেকেন্ড লেন্স বসিয়ে দিয়েছি, সেকেন্ড লেন্স বসানোর কারণে আলোটা আর এই কিউতে গিয়ে পড়ছে না, আলোটা কিছুটা সরে এসে এই বি বিন্দুতে এসে আপতিত হচ্ছে, ফাইনাল ইমেজ তৈরি হয়েছে বিতে। ঠিক আছে, তাহলে চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে, চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে বুঝতেই পারলে, চূড়ান্ত প্রতিবিম্ব ও বি, মানে যেটা হচ্ছে ভিতে, ও বি মানে যেটা হচ্ছে ভিতে। বস্তু দূরত্ব কোথায়, এই ও থেকে এতে বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব ও থেকে এতে যেটা হচ্ছে ইউ, ও থেকে এতে যেটা হচ্ছে ইউ। আর কি, আর কি আছে, আর একটা হচ্ছে তোমার ভি ড্যাশ। ভি ড্যাশটা কি, যেখানে প্রতিবিম্ব তৈরি হতে পারতো, L2 না থাকলে, লেন্স 2 না থাকলে যেখানে প্রতিবিম্ব তৈরি হতে পারতো সেটা হচ্ছে কিউ, মানে হচ্ছে ও কিউ মানে ভি ড্যাশ। L2 লেন্স না থাকলে, ঠিক আছে, প্রতিবিম্ব গঠিত হতো কোথায়, গঠিত হতো কোথায়, ও কিউ ডিস্টেন্স দূরত্বে, ও কিউ ইজ ইকাল টু ভি ড্যাশ। এই হচ্ছে ওভারঅল ডায়াগ্রাম, এই হচ্ছে ওভারঅল ডায়াগ্রাম। শেষ এতদূর অবধি? আচ্ছা, কোনো অসুবিধা নেই, চলো এবার ধরো লেন্স 1 নেই, প্রথমে মনে করো লেন্স 2 নেই প্রথমে মনে করো, তাহলে তখন বস্তু দূরত্ব কত হবে? আমাদের ফর্মুলা হবে 1/v মাইনাস 1/u ইজ ইকাল টু 1/f1 প্রথমটার জন্য, প্রথম লেন্সের ফোকাস দূরত্ব f1 ধরলাম। তো তার জন্য কত হবে বলো? তো প্রথম ধরো সেকেন্ড লেন্সটা নেই, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হতো, ভি ড্যাশ দূরত্বে তৈরি হতো, ভি ড্যাশ দূরত্বে তৈরি হতো। তাহলে এই প্রতিবিম্ব ভি এর জায়গাতে লিখবো 1/v ড্যাশ উইথ পজিটিভ সাইন। কেন স্যার পজিটিভ? যেগুলো মূলবিন্দুর ডান দিকে থাকবে সেগুলো পজিটিভ, যেগুলো মূলবিন্দুর বাঁ দিকে থাকবে সেগুলো নেগেটিভ। গ্রাফের মতন কেস, গ্রাফের মতো ধরো এই হচ্ছে তোমার গ্রাফ, এটা হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দুর ডান দিকে গেলে এগুলো পজিটিভ, মূলবিন্দুর বাঁ দিকে আসলে এগুলো নেগেটিভ। ছোটবেলায় গ্রাফ পড়েছি আমরা, এইটুকু জানি মূলবিন্দু থেকে ডান দিকে গেলে পজিটিভ, মূলবিন্দু থেকে বাঁ দিকে গেলে নেগেটিভ, যেরকমভাবে ধরতাম। আর মাইনাস দিয়ে 1 বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব হচ্ছে ও থেকে স্টার্ট করে এ পর্যন্ত, এটা বস্তু দূরত্ব, যেটা হচ্ছে নেগেটিভ নেব মাইনাস ইউ। তো মাইনাস ইউ ইজ ইকাল টু হচ্ছে 1/f1 প্রথম লেন্সের জন্য। ঠিক আছে, তাহলে এটা হবে 1/v ড্যাশ, মাইনাসে মাইনাসে হবে প্লাস 1/u ইজ ইকাল টু 1/f1। এটা হচ্ছে ফার্স্ট সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 1। এটা হচ্ছে L2 না থাকলে লেন্স 1 এর জন্য। এখন L2 থাকার জন্য, এখন L2 এর জন্য মানে লেন্স 2 থাকার জন্য যে সূত্রটা তৈরি হবে একই রকমভাবে 1/v মাইনাস 1/u ইজ ইকাল টু সেকেন্ড লেন্স, তাই জন্য f2 চলে আসবে, সেকেন্ড লেন্সের ফোকাস দৈর্ঘ্য f2। আচ্ছা ভাবো তো, সেকেন্ড লেন্সটার জন্য প্রতিবিম্ব কোনটা, যেটা চূড়ান্ত প্রতিবিম্ব গঠিত হয়েছে সেটা কোনটা, এটা হচ্ছে এই ভিটা, সেটা হচ্ছে সেই ভিটা। ঠিক আছে, তাহলে 1/v এর জায়গাতে 1/v লিখবো, ডান দিকে রয়েছে তাই জন্য পজিটিভ। ঠিক আছে, মাইনাস 1/, এই জায়গাটাতে সেই ফের গন্ডগোল হয়, এই জায়গাতে এসে ফের গন্ডগোল হয়। ভাবো এই যে সেকেন্ড যে লেন্সটা, এই যে সেকেন্ড যে লেন্সটা, সেই লেন্সটা হচ্ছে এই জায়গাতে এসে ও লাইটটা পাচ্ছে, বাট ও লাইট পাচ্ছে কোথা থেকে, ও লাইটটা পাচ্ছে এরম জায়গা থেকে। এবার এটাকে যদি আমি এদিকে কন্টিনিউয়াসলি বাড়াতে থাকি, এটা কি কোনোদিন ছেদ করবে? কোনোদিন প্রধান অক্ষকে ছেদ করবে না। তাহলে এদিকে বাড়িয়ে আমার কোনো কাজ হচ্ছে না, তাহলে আমি বাড়ানো শুরু করব কোন দিকে, এটাকে বাড়ানো শুরু করব এই দিক বরাবর, তার মানে এটা কিউ বিন্দুতে এসে ছেদ করবে।
তাহলে কিউটা হচ্ছে এর জন্য বস্তু, ঠিক আগের বারের মতো। আগের বারের যেমন বস্তু হয়েছিল কিউটা, সেরকমই বস্তু হবে। সেকেন্ড লেন্সটার জন্য বস্তু হবে এইটা, এই যে ভি ড্যাশটা। তাই জন্য বস্তু দূরত্বের জায়গায় ভি ড্যাশ লিখবো উইথ পজিটিভ সাইন ইজ ইকাল টু 1/f2। তাহলে এটা আসবে 1/v মাইনাস 1/v ড্যাশ, ঠিক আছে, 1 কি হবে 1/v ড্যাশ ইজ ইকাল টু 1/f2। এটা হচ্ছে সেকেন্ড সমীকরণ, 2 নাম্বার। এবার দুটো সমীকরণকে অ্যাড করে দেবো, 1 নাম্বারটা 2 নাম্বারটা ধরে অ্যাড করে দাও। তো যদি ধরে অ্যাড করি 1 + 2 যদি করি কি হবে এই সাইডে দেখা যাক। 1/v ড্যাশ প্লাস 1/u প্লাস 1/v মাইনাস 1/v ড্যাশ ইজ ইকাল টু ডান দিকে 1/f1, ডান দিকে 1/f2, 1/f1 প্লাস 1/f2। তো মাইনাস 1/v ড্যাশ প্লাস 1/v ড্যাশ কেটে যাবে, 1/v প্লাস 1/u পড়ে থাকবে, এটা ইজ ইকাল টু 1/f1 প্লাস 1/f2 পড়ে থাকবে। এটা গেল। আচ্ছা স্যার সবই বুঝলাম, এবার একটা কাজ করা যায়। কি করা যায়? এই দুটো লেন্সকে আমি মুছে দেবো। দুটো লেন্সের জন্য এই সূত্র পেলাম, দুটো লেন্সের জন্য এই সূত্র পেলাম। এবার তুল্য ফোকাস বার করছি, সেই রোধের মতন কেস। দুটো রোধের জন্য একটা রোধ আসতো, এবার দুটো রোধকে সরিয়ে দিয়ে আর একটা রোধ বসাতাম, ফাইনাল একটা রোধ বসাতাম। তাই তো করতাম সার্কিটে, মনে আছে তো? এখানে ধরো একটা রোধ থাকতো R1, তারপর এখানে একটা রোধ থাকতো, এটা মনে করো R2, দুটো প্যারালাল কানেকশনে রয়েছে। দুটো রোধের পরিবর্তে আমরা একটা রোধ ইউজ করতাম, এই দুটো রোধের পরিবর্তে আমরা কি ইউজ করতাম? এখানে আমরা একটাই রেজিস্ট্যান্স ইউজ করতাম, এরম ইউজ করতাম। ঠিক এইখানটাতে সেম কাজ করব, এখানে আমরা দুটো লেন্সকে মুছে দেবো। তো দুটো লেন্সকে আমি মুছে দিচ্ছি, দুটো লেন্সকে মুছে দিচ্ছি। দুটো লেন্সে আমি এখানে রাখছি না, দুটো লেন্স বলে কিছু নেই আমার জীবনে, দুটো মেয়ে বলে আমার জীবনে কিছু নেই, আমার জীবনে একটাই মেয়ে। ঠিক আছে, কি করা যাবে আর, দুঃখের বিষয়, কষ্টের বিষয়। দুটো লেন্সের পরিবর্তে একটা লেন্স, দুটো বউয়ের পরিবর্তে একটা বউ। ঠিক আছে, তাহলে দুটো বউয়ের পরিবর্তে যদি একটা বউ বড় দেখে নিয়ে নিই, ঠিক আছে, বড় দেখে মানে বউটাই, মানে কী সব বলছি আমি, ঠিক আছে, দুটো বউয়ের পরিবর্তে একটাই বউ, ঠিক আছে, যদি ধরো নিয়ে নিলাম এরকম, ঠিক আছে, ভাবো দুটো বউয়ের, ছোট ছোট দুটো বউয়ের পরিবর্তে একটা ভালো দেখে বউ, ঠিক আছে, এই এই ঠিক আছে, এই হয়ে গেল লেন্স। উল্টোপাল্টা জিনিসের মতন পিকচার আসছে, কেন সব এরকম আমার সঙ্গেই হয়, যাই হোক। তো তাহলে আলো এসে এরম জায়গাতে পড়তো, আলো তখন এসে এরম জায়গাতে পড়তো, আলো এরকম যেত, যাবার পরে যে ফাইনাল ইমেজ তৈরি হতো সেটা এইখানে এই বি পয়েন্টে তৈরি হতো। এই ভিডাস ফিডাস বলে তখন আর কিছু থাকতো না, এসব আর কিছু জিনিস থাকতোই না, থাকা না থাকা সমান। একটাই আলো আসতো, এসে এরম পড়তো, গল্প শেষ, একটাই লেন্স। তাহলে এটা হচ্ছে তখন প্রতিবিম্ব দূরত্ব হতো, এটা তখন বস্তু দূরত্ব হতো। তাহলে কি করতাম তখন? শোনো, তখন এই লেন্সের ফোকাস, তখন ফর্মুলা সেটাই হবে 1/v মাইনাস 1/u ইজ ইকাল টু 1/f, সেম ফর্মুলা হবে। বাট প্রবলেম হচ্ছে এটা বস্তু দূরত্ব কোনটা? এটা ইউ উইথ নেগেটিভ সাইন, তাহলে এই জায়গাতে মাইনাস ইউ লিখবো। প্রতিবিম্ব দূরত্ব কোনটা? প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে এই ও থেকে স্টার্ট করে বি পর্যন্ত, এটা প্রতিবিম্ব দূরত্ব, যেটা ভি লিখবো, তো পজিটিভ ভি। আর ফোকাস দূরত্ব কোথায়? ফোকাস দূরত্ব, এর ফোকাস কোথায় হবে বলো? এইটার ফোকাস কোথায় হবে? এর ফোকাস তো জানি না, এর ফোকাসটা এফ ধরে নিয়েছি, ব্যাস। চলো এটা ক্যালকুলেশন করা যাক। 1/v মাইনাসে মাইনাসে এটা হবে প্লাস 1/u ইজ ইকাল টু 1/f। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এখন কি আছে না, এটা 3 হবে, এটা 3 ধরলাম, এটাকে 4 ধরো, এটাকে 4 ধরো, এটা 4। এবার ঘটনাটা হলো এই 1/v প্লাস 1/u, এটার যে মান 1/f1 প্লাস 1/f2, এই মানটা নিয়ে এসে এখানে বসাও। বসালে হবে 1/f1 প্লাস 1/f2 ইকুয়ালস টু 1/f। ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল ওভারঅল মেন সমীকরণ। এটা এই যে 1/v প্লাস 1/u যে মান পেয়েছি, 1/f1 প্লাস 1/f2, এটা এনে এইখানটাতে বসালাম, আর 1/f যেরকম আছে সেরকম, এটা হচ্ছে মান। এটা হয়ে গেল, তাহলে এই হয়ে গেল ওভারঅল সমীকরণ, কমপ্লিট। এটাই হচ্ছে তুল্য লেন্সের ফোকাস দৈর্ঘ্য। তাহলে দেখো এটা সমান্তরাল সমবায়ের মতন এসছে অনেকটা, যেমন 1/r ইজ ইকাল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 ওরকম। তাহলে দুটো লেন্সের জন্য কিন্তু কি পেলাম? 1/f1 1/f2, তিনটে লেন্স থাকলে 1/f3, চারটে লেন্স থাকলে 1/f4, পাঁচটা লেন্স থাকলে 1/f5, এবার কিন্তু যোগ হতে তো চলতো।
কথা বুঝতে পেরেছো? তো 10টা লেন্স থাকলে 1/f1 প্লাস 1/f2 1/f3 1/f5 1/f6 এভাবে চলতে চলতে 1/f10 অবধি চলতো। কটা লেন্স আছে তার উপর, ইজি, শেষ হয়ে গেল কোশ্চেন। তাহলে এই জায়গাটা অবধি আমরা দুটো লেন্সের সমবায় বা তুল্য ফোকাস আমরা কমপ্লিট করে দিলাম। এবার আমরা যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে লেন্সের বিভিন্ন পজিশন। ঠিক আছে, তো এবার আমরা বিভিন্ন পজিশন ট্রাই করব। ঠিক আছে, তখন ধরে নতুন বউটাও খুঁজলাম, এবার বিভিন্ন পজিশন ট্রাই করবো, আই মিন মানে লেন্সের। দেখো এবার আমরা বিভিন্ন রকম সমীকরণগুলোকে প্রমাণ করব। এখান থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রমাণ কিন্তু পরীক্ষাতে পড়ে। যেমন ধরো এই জায়গাতে ধরো একটা লেন্স আছে, মনে করো এই জায়গা মনে করো একটা লেন্স আছে, এই জায়গা মনে করো একটা লেন্স আছে। এই লেন্সের এখান থেকে গেছে হচ্ছে প্রধান অক্ষ, এই লেন্সের এখান থেকে গেছে হচ্ছে প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস। এরম জায়গাতে রয়েছে লেন্সের বস্তুটা, এরম জায়গায় রয়েছে বস্তু। এবার এই বস্তু থেকে একটা আলোকরশ্মি এরকম এলো, ঠিক আছে, এই লেন্সের এখান থেকে যাওয়ার ফলে আলোক রশ্মিটা মনে করো এরমভাবে কোনো ফোকাসের মধ্যে দিয়ে চলে গেল, এখানে থাকা কোনো ফোকাসের মধ্যেই চলে গেল। আর একটা আলোক রশ্মি এলো এরকমভাবে কোনো ফোকাসের মধ্যে দিয়ে গেল, যাওয়ার পরে মনে করো এরম একটা জায়গাতে এসে মিলিত হলো। যে জায়গাটাতে আলোক রশ্মিটা এসে মিলিত হচ্ছে সেটা হচ্ছে এই জায়গা, সেটা হচ্ছে এই জায়গা। ঠিক আছে, ভালো করে কথাটা বোঝবার চেষ্টা করো, ঠান্ডা মাথায় বুঝবে, মাথায় ঢোকানোর চেষ্টা করবে। ঠিক আছে, বোঝবার চেষ্টা করো, ঢোকানোর চেষ্টা করো মাথার মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, ভালো করে ব্যাপারটা বুঝবে কিন্তু। ঠিক আছে, মনে করো এরকম গেল, আর একটা মনে করো এরকম গেল। ঠিক আছে, এই, ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব দূরত্ব কোন, প্রতিবিম্ব কোনটা? এইটা। আমি কি বললাম, একটা বস্তু ছিল এরম জায়গায়, এখান থেকে স্টার্ট করে এতটুকু পর্যন্ত বস্তু দূরত্ব ইউ। ঠিক আছে, লেন্সের এতটুকু অবধি বস্তু দূরত্ব ইউ, আর এখান থেকে স্টার্ট করে এত দূর পর্যন্ত প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ভি। আমরা মনে করো এই প্রতিবিম্বটা কোনো একটা পর্দার ওপর ফেলেছি, মনে করো এখানে কোনো একটা পর্দা ছিল, ভালো করে ঠান্ডা মাথায় বোঝবার চেষ্টা করো। মনে করো এখানটাতে কোনো একটা পর্দা ছিল, এই জায়গাটা কোনো পর্দা ছিল, এই পর্দার ওপর আমরা ইমেজটাকে দেখছি, লাল কালারের যে লাইনটা এঁকেছি এটা হচ্ছে পর্দা, এটা হচ্ছে পর্দা। হ্যাঁ, ভালো করে বুঝে চলবে, এটা কিন্তু কোনো পর্দা রয়েছে এখানে, এখানে পর্দা রয়েছে কোনো, এখানে কোনো পর্দা রয়েছে। এই পর্দার মধ্যে, এই পর্দার মধ্যে আমরা ইমেজ ফেলেছি, ভালো করে কথাটাকে বুঝবে। এখান থেকে কোন আলোক রশ্মি এসছে, এসে ফোকাসের মধ্যে দিয়ে একটা চলে গেছে, এখান থেকে কোন আলোক রশ্মি এসছে, এসে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে চলে গেছে। এই যে আলোক কেন্দ্র যেটা দেখতে পাচ্ছ, এই আলোক কেন্দ্রের মধ্যেই চলে গেছে, আর একটা এসে এই ফোকাসের মধ্যে দিয়ে চলে গেছে, গিয়ে তৈরি এখানে হয়ে গেছে। তাহলে সোজা কথা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব কোনটা? প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে এখান থেকে এটা, এটা প্রতিবিম্ব দূরত্ব, আর এখান থেকে এটা হচ্ছে বস্তু দূরত্ব। হয়ে গেল। এবার তাহলে নামকরণ করা যাক, এটা হচ্ছে এ, এটা আলোক কেন্দ্র ও, আর এটা পর্দা, এটা হচ্ছে বি। এবার তুমি একটা কথা ভাবো, এইখান থেকে স্টার্ট করে, এ থেকে স্টার্ট করে এই বি পর্যন্ত বা পর্দা পর্যন্ত যে টোটাল ডিস্টেন্স, এটাকে আমরা ধরে নিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে ডি। বস্তু থেকে পর্দার দূরত্ব বলা হয়, এটাকে ডি বলা হয়। কোনটা? এইখান থেকে স্টার্ট করে এত দূর পর্যন্ত বস্তু থেকে পর্দা দূরত্ব। তাহলে খাতার মধ্যে এখন এক্ষুনি আমরা এখানে লিখব যে বস্তু থেকে পর্দা দূরত্ব, বস্তু থেকে পর্দা দূরত্ব, ঠিক আছে, পর্দার দূরত্ব কত হবে? বস্তু থেকে পর্দা দূরত্ব যেটা হবে সেটা হচ্ছে ডি ইকুয়ালস টু ইউ প্লাস ভি। তুমি দেখো ভালো করে, এখান থেকে এতটুকু ইউ, এখান থেকে এতটুকু ভি, তাহলে ইউ আর ভি কে যোগ করলে টোটাল ডি পাবো। বুঝতে পারা গেছে? এইটুকু ইউ, এইটুকু ভি, ইউ আর ভি কে যোগ করলে টোটাল ডি পাবো, তাই জন্য ডি ইজ ইকাল টু ইউ প্লাস ভি লিখেছি। এতটুকু পর্যন্ত কোনো সমস্যা হবার কথাই না। তাহলে এখান থেকে যদি ধরো আমরা ভির মান বার করি, তাহলে ইউটা এদিকে চলে আসবে, হয়ে যাবে ডি মাইনাস ইউ ইকুয়ালস টু ভি, বা কথাটাকে ঘুরিয়ে বললে ভি ইকুয়াল টু ডি মাইনাস ইউ। এটা হয়ে গেল ভ্যালু, থাক বার করা। আমরা লেন্সের ক্ষেত্রে কি ফর্মুলা জানি? এই ফর্মুলা ইউজ হয় 1/v মাইনাস 1/u ইজ ইকাল টু 1/f। এই ফর্মুলা ইউজ হয় লেন্সের ক্ষেত্রে, প্রমাণও করেছিলাম এটা। ভির জায়গাতে আমরা এই ডি মাইনাস ইউটা এনে এখানে বসিয়ে দেবো। তাহলে বস্তু দূরত্বটা তো এই মূল বিন্দু যে জায়গাটাতে ধরেছি তার থেকে বাঁদিকে আছে, বাঁদিকে থাকলে মাইনাস নিতে হয়, তো এই জায়গাটাতে মাইনাস নেব। আর প্রতিবিম্ব দূরত্ব তো ডান দিকে আছে, এটা নেব প্লাস। তো এটা করে আসবে 1/v, মাইনাসে মাইনাসে এটা আসবে 1/u,
ইজ ইকাল টু 1/f। ভির মান কত? ডি মাইনাস ইউ, এখানে বসাও। 1/d মাইনাস ইউ প্লাস হচ্ছে 1/u ইজ ইকাল টু 1/f। লসাগু করলে ডি মাইনাস ইউ ইন্টু ইউ, ডি মাইনাস ইউ আছে তাহলে ইউটা কি একের সাথে গুণ হবে ইউ, প্লাস ইউ আছে তাহলে ডি মাইনাস ইউটা কি একের সাথে গুণ হবে ডি মাইনাস ইউ ইজ ইকাল টু 1/f। মাইনাস ইউ প্লাস ইউ কেটে গেল। ক্রস মাল্টিপ্লিকেশন করছি, এফ এর সাথে ডির গুণ, তাহলে কত আসবে? এখানে ক্যালকুলেশন করছি, এফ এর সাথে ডির গুণ, ডি এফ ইকুয়াল টু এই টোটাল রাশিটা গিয়ে একের সাথে গুণ হবে, ইউ এর সাথে ডির গুণ ডি ইউ, ইউ এর সাথে মাইনাস ইউর গুণ মাইনাস ইউ স্কোয়ার। তো মাইনাস ইউ স্কোয়ারটাকে এদিকে টানবো, ডিউটাকে এদিকে টানবো, তাহলে প্লাস ইউ স্কোয়ার প্লাস ডিউটা এইদিকে চলে আসবে, মাইনাস ডি ইউ প্লাস ডিএফ যেরকম আছে সেরকম প্লাস ডিএফ ইকুয়ালস টু 0। এটা থাকলো সমীকরণ। এবার আমরা এখান থেকে ইউ এর মান বার করব বা দ্বিঘাত সমীকরণ সলিউশন করব শ্রীধর আচার্যের সমীকরণ লাগিয়ে। তাহলে এক্স এর মান যখন বার করতে এক্স ইজ ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a লিখতে, তো এখানে তাই করব। ইউ এর মান বার করছি, তাহলে ইউ ইকুয়াল টু মাইনাস বি, মাইনাস বি বলতে কিন্তু মাইনাস ডিটা, মাইনাস ডি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কিন্তু এই মাইনাস ডি যেটা তার স্কোয়ার, মাইনাস 4a, এ বলতে ইউ এর আগের যে সহগ 1, ইন্টু সি, সি বলতে এইটা সি ডি এফ, এটা হোল ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু এ বলতে এইটা সহগটা 1 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ইউ ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস ডি প্লাস মাইনাস রুট আন্ডার মাইনাস ডি স্কোয়ার মানে হলো প্লাস ডি স্কোয়ার মাইনাস 4df, মাইনাস 4df হোল ডিভাইডেড বাই 2 1 কে 2 শেষ। এটা হলো ইউ এর ভ্যালু, এটা আসলো ইউ এর ভ্যালু, এটা আসলো ইউ এর ভ্যালু। এই মানটা মাথায় রেখে চলো। তার মানে আমরা এই লেন্সের যে বস্তু দূরত্ব পেলাম, এখান থেকে এখানে যেটা বস্তু দূরত্ব পেলাম সেটা হচ্ছে ইউ ইকুয়াল টু এটা এলো। এবার আমি যদি লেন্সের পজিশনকে মুভ করি তাহলে তার দুরকম অবস্থান হতে পারে, ইউ এর দুরকম অবস্থান হতে পারে। একবার ইউ এর অবস্থান পজিটিভ হতে পারে, সেটাকে ইউ1 দিয়ে লিখবো, আমি লিখে রাখছি সাইডে, যে ইউ1 মানে কিন্তু আজ থেকে মনে রাখবে যখন লেন্সটাকে আমি একদিকে রাখলাম এটা প্রাথমিক পজিশনে, সেটা হতে পারে ডি প্লাস রুট আন্ডার ডি স্কোয়ার মাইনাস 4df/2, ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df/2, এটা একটা পজিশন হতে পারে। আবার লেন্সটাকে সরিয়ে যখন দ্বিতীয় কোনো পজিশনে নিয়ে যাব তখন ইউ2র মান আর এক রকম আসতে পারে, ডি মাইনাস রুট আন্ডার ডি স্কোয়ার মাইনাস 4df/2ও কিন্তু আসতে পারে। এটা হচ্ছে দুটো পজিশন আসতে পারে, ঠিক আছে। লাভ সাইনের মধ্যে রাখি দুটো, লাভ ভাই এটা আমাদের লাভের মধ্যে থাকে, এটা কাজে লাগবে এটা পরে। যাই হোক, এবার দেখো যদি আমরা ইউ এর বাস্তব মান পেতে চাই, ইউ এর যদি আমরা বাস্তব মান পেতে চাই তাহলে এই যে ডি স্কোয়ার মাইনাস 4df এর যে মানটা রয়েছে সেটা 0 থেকে বড় হতে হবে। ইউ তো অবশ্যই বাস্তব জিনিস, বস্তু দূরত্বটা তো অবশ্যই বাস্তব, সেটা যদি পেতে চাই তাহলে ডি স্কোয়ার মাইনাস 4df এর যে মানটা সেটা 0 থেকে বড় হতে হবে। কেন স্যার 0 থেকে বড় হতে হবে? যদি এটা নেগেটিভ বলে দাও, এটা যদি নেগেটিভ হয়ে যায়, এটা নেগেটিভ মানে বুঝতে পারছো ইউ বলছে অবাস্তব, যেটা হতে পারে কোনোদিন বাস্তবে না, হতে পারে না। তাহলে ডি স্কোয়ার মাইনাস 4df এর মানটাকে আমাদেরকে গ্রেটার দ্যান 0 হতে হবে। তাহলে আমি সাইডে রাফ ক্যালকুলেশন করছি, দেখো বাস্তব মান পাওয়ার জন্য আমাদেরকে ডি স্কোয়ার মাইনাস 4df এর যে মান সেটা হতে হবে গ্রেটার দ্যান 0, 0 থেকে বড় হতে হবে, তবেই শ্রীধর আচার্যের সমীকরণ সলিউশন করা সম্ভব। এই মানটা যদি 0 থেকে বড় হয় তবেই সলিউশন করা সম্ভব, তাই জন্যই এটাকে গ্রেটার দ্যান 0 হতে হবে। 4dfটাকে ওদিকে পাঠাবো, হয়ে যাবে ডি স্কোয়ার গ্রেটার দ্যান 4df, ডি স্কোয়ার আর একটা ডি কেটে গেলে এখানে একটা ডি থাকে, তাহলে ডি গ্রেটার দ্যান 4f, তো চারটাকে তলায় নামিয়ে দিলে d/4 গ্রেটার দ্যান হচ্ছে f, বা আমরা ডি গ্রেটার দ্যান 4f লিখলেও হবে, অসুবিধা নেই, এটা লিখলেও অসুবিধা নেই, ডি গ্রেটার দ্যান 4f এটা লিখলেও অসুবিধা নেই। মানে পর্দার দূরত্ব ফোকাস দূরত্বের 4 গুণ হবে। পর্দার যে দূরত্ব হবে, পর্দার যে দূরত্ব সেটা তো ডি, এখান থেকে স্টার্ট করে এটা তো পর্দার দূরত্ব, সেটা হবে এই লেন্সটার যেটা ফোকাস দূরত্ব, এই যে ফোকাস দূরত্ব যেটা, তার ফোকাস দূরত্বকে 4 দিয়ে গুণ করলে তার থেকেও বড় হবে হচ্ছে পর্দার দূরত্ব সব সময়, ঠিক আছে। তাহলে বুঝতে পারা গেল এতটুকু অবধি, সব কেস বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এই কোশ্চেনটার ওপর পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিল যে একটা লেন্সের ক্ষেত্রে
তার পর্দার দূরত্ব কত হতে হবে? পর্দার দূরত্ব হতে হবে ফোকাস দূরত্বের 4 গুণের থেকেও বেশি। ফোকাস যে দূরত্ব, এই যে এটা এফ, এটা ফোকাস দূরত্ব, এর থেকে 4 গুণ বড় হবে পর্দার দূরত্ব, 4 গুণ বড় হবে, তার থেকেও বড় হবে পর্দার দূরত্ব। তবে গিয়ে আমরা প্রপার ইমেজ তৈরি করতে পারবো বাস্তবে। আই হোপ তুমি সবকিছু বুঝতে পারলে। এবার একটা কাজ আমি করি, যে এই ক্যালকুলেশনটা তোমার কাছে মাথায় রেখো, U1 আর U2 এর ব্যাপারটা, ঠিক আছে? আমি ছবিটাকে এত কিছু মুছে দিয়ে দুরকমভাবে আঁকছি, ঠিক আছে? তো এইসব জিনিস এখন আর আমার লাগবে না, এইগুলো আমার কিচ্ছু লাগবে না। এই প্রমাণটা পরীক্ষাতে দেয় যে D গ্রেটার দ্যান 4F, যে প্রমাণটা এই সাইডে করলাম, খাতার মধ্যে কিন্তু লিখে চলো, এটা কিন্তু দেয় পরীক্ষাতে। তো যাই হোক, এই প্রমাণটার পরীক্ষাতে লাগবে না, আপাতত আর লাগবে না। তুমি জাস্ট ওই প্রমাণটা খাতার মধ্যে লিখে চলো, যদি পরীক্ষাতে বাই চান্স পড়ে যায় ওই প্রমাণটা কিন্তু করে দিয়ে আসতে পারবে। এবার কাজ করবে U1 আর U2 কে নিয়ে, এটাকে নিয়ে কাজ করব। তো এবার একটা কথা ভাবো, এরকম একটা কেস বলছি যখন লেন্সটাকে বিভিন্ন পজিশনে বসানো হয়েছে, মানে আমরা একটা পজিশন থেকে আর একটা পজিশনে লেন্সকে মুভ করেছি, সেরকম কেস বলছি। তাহলে আমরা একটা কাজ করছি, যে প্রাথমিক অবস্থাতে লেন্সটা ছিল এই জায়গায়, প্রাথমিক অবস্থায় লেন্সটা ছিল এই জায়গায়, ঠিক আছে? এটা হচ্ছে লেন্সটার L1 পজিশন। লেন্সটাকে এখান থেকে এক্স দূরত্ব সরিয়ে এরম একটা জায়গায় এনেছি, এরম একটা জায়গাতে এনেছি লেন্সটাকে, ঠিক আছে? এরম একটা জায়গাতে লেন্সটাকে এনেছি, এটা হচ্ছে লেন্সটার L2 পজিশন। এইখান থেকে মাঝখান থেকে গেছে প্রধান অক্ষ। তো প্রাথমিক কেসে আমি মনে করলাম পর্দা হয়তো আমাদের এরম জায়গায় পর্দা, ঠিক আছে? লাল কালারের পর্দা আঁকি, আমার আবার লাল পর্দা পছন্দ, বউকে নিয়ে লাল কালারের পর্দায় থাকবো। যাই হোক, আমার আবার অন্য কালার পছন্দই না, ঠিক আছে? পর্দা হবে লাল, ঠিক আছে? যাই হোক, লাল ইজ আ কালার অফ লাভ, লাল কালারের পর্দা পছন্দ আমার। যাই হোক, রেড লাইট, ঠিক আছে? যাই হোক, আর এই জায়গা থেকে স্টার্ট করে এত দূর পর্যন্ত বস্তু দূরত্ব, এখান থেকে স্টার্ট করে এত দূর পর্যন্ত হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। এটা প্রাথমিক কেস। প্রাথমিক কেসে কি ছিল? এখান থেকে স্টার্ট করে এত দূর পর্যন্ত এটা ছিল হচ্ছে বস্তু দূরত্ব। L1 মানে কি? L1 মানে লেন্স যখন প্রাথমিক অবস্থায় ছিল সেটা হচ্ছে L1। আর তখন প্রতিবিম্ব কোথায় ছিল? প্রতিবিম্ব এরম জায়গায় পর্দায় পড়ছিল, সেই প্রতিবিম্ব দূরত্ব তখন ছিল V। হয়ে গেল। পরে আমি কি করলাম? লেন্সটাকে এখান থেকে নিয়ে এই দিকে মুভ করলাম, লেন্সটাকে এদিক থেকে এদিকে সরিয়ে এনেছি। কতটা পরিমাণ সরিয়েছি? কতটা পরিমাণ সরিয়েছি গো? এক্স পরিমাণ সরিয়েছি। লেন্সটাকে এখান থেকে দিয়ে কতটা পরিমাণ সরিয়েছি? এক্স পরিমাণ সরিয়েছি, এক্স পরিমাণ সরিয়েছি। তো তাহলে এখন বস্তু কোন জায়গায় থাকবে? বস্তু এখন তাহলে থাকবে এখান থেকে এতটা হবে বস্তু দূরত্ব, যেটা হবে হচ্ছে তোমার কত? যেটা হবে তোমার U2। প্রতিবিম্ব কোথায় হবে? এই পর্দায় তৈরি হবে, সেটা হচ্ছে এখান থেকে স্টার্ট করে এত দূর পর্যন্ত হচ্ছে V2, এটা প্রতিবিম্ব দূরত্ব হবে। এটা U1 V1 আর পরের কেসটার জন্য U2 V2। এই হচ্ছে দুটো কেস। একটা জিনিস ভালো করে দেখো, আমি যদি এই গ্যাপটাকে বার করতে চাই, এই যে গ্যাপটা, এইটুকু গ্যাপে এক্স এর মানটাকে বার করতে চাই, তাহলে সেটা হবে এই টোটাল U1 থেকে U2 বিয়োগফল। ভালো করে ছবি অনুযায়ী বোঝো, এই টোটালটা U1, এই U1 থেকে যদি আমি U2টাকে মাইনাস করি তাহলে আমি এক্সটা পাবো, আর কিছু না। তাহলে আমি লিখছি এক্স ইজ ইকাল টু U1 মাইনাস U2। কোনো অসুবিধা নেই ভাই, বুঝতে পেরে গেছি, এটুকু কোনো সমস্যা নেই, এটুকু তো মাথায় ঢুকে গেছে ভাই, আমার ঢোকারই কথা এটুকু। টোটালটা হচ্ছে U1, তার মধ্যে এইটুকু U2। তাহলে এই এক্সটাকে পেতে হলে আমাকে টোটাল U1 থেকে এই U2টাকে বাদ করতে হবে, সেটাই আমরা করেছি। এক্স পাওয়ার জন্য U1 মাইনাস U2 করেছি। U1 এর যেটা মান U1 এর জায়গায় বসাও, U2 যেটা মান U2 জায়গায় বসাও, প্রশ্ন শেষ। এক্স ইজ ইকাল টু U1 এর মান কত? ওপরেরটা পজিটিভটা, D প্লাস রুট আন্ডার D স্কোয়ার মাইনাস 4DF বাই 2 মাইনাস U2 কোনটা? সেকেন্ডেরটা, D মাইনাস রুট আন্ডার D স্কোয়ার মাইনাস 4DF বাই 2। হয়ে গেল। নর্মাল লসাগু মারো। এক্স ইজ ইকাল টু হোল ডিভাইডেড বাই 2, এটা হবে D প্লাস রুট আন্ডার D স্কোয়ার মাইনাস 4DF, এটাই থাকবে লসাগু করার পর, মাইনাস এটা D হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস D হবে, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস D প্লাস রুট আন্ডার D স্কোয়ার মাইনাস 4DF হোল ডিভাইডেড বাই 2, যেরকম আছে সেরকম। তো মাইনাস D প্লাস D কেটে যাবে,
ঠিক আছে, সবই ঠিক আছে। দেখো উভয় দিকে বর্গ করব, দুখানা আছে, দেখো দুখানা আছে, ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ এর রুট এই একটা আছে, এই একটা আছে, দুটো আছে কিন্তু। তাহলে এক্স ইজ ইকাল টু 2 রুট আন্ডার ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই 2, 2 কেটে গেল। এবারে উভয় দিকে বর্গ মারবো, উভয় দিকে স্কোয়ার মারছি, স্কোয়ার মারলে এটা হবে এক্স স্কোয়ার, স্কোয়ার মারলে কি হবে, এটা হবে এক্স স্কোয়ার, এর স্কোয়ার করবো তাহলে রুটটা উঠে যাবে, তাহলে হয়ে যাবে ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ, এটা হবে, এটা স্কোয়ার করলাম, তাহলে দেখো এটা যদি স্কোয়ার করি রুটটা উঠে যাবে, এটা স্কোয়ার করলাম তাহলে এক্স স্কোয়ার হলো। তাহলে এই যে সমীকরণটা রয়েছে, এই ফোর ডি এফ যেটা রয়েছে সেটাকে নিয়ে আমরা বাঁ দিকে চলে আসবো, এক্স স্কোয়ারটাকে ওই দিকে নিয়ে চলে যাবো। তাহলে দেখো এখানে করছি মাইনাস ফোর ডি এফটাকে বাঁ দিকে টানছি, তাহলে ফোর ডি এফ হলো, এক্স স্কোয়ারটা পজিটিভ আছে ওই দিকে নিয়ে চলে যাবো, তাহলে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে। আমরা এখান থেকে এফ এর মান যদি বার করতে চাই, জেনারেলি এফ এর মানই বার করতে দেয়, ঠিক আছে, এফ এর মানই বার করতে দেয়, তাহলে এফ এর মান যদি বার করতে চাই তাহলে ফোর ডিটায় নিচে চলে যাবে, এফ ইজ ইকাল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর ডি, এটা শেষ, এটা একটা হয়ে গেল একটা ফোকাস বেরিয়ে গেল। অনেক সময় জানতে চায় যে এই লেন্সগুলোর ফোকাস কত, মানে এই একটাই লেন্স আর কি, এই লেন্সটাকে সরিয়ে এখানে এনেছি, এই লেন্সটার ফোকাস কত, ফোকাস এইটা ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর ডি, এটা প্রমাণটা দেয়, খুব ইম্পর্টেন্ট প্রমাণ, দেখবে টেস্ট পেপারে এই প্রমাণটা অনেকবার আছে এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, এফ ইকুয়ালস টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ফোর ডি, বিশাল ইম্পর্টেন্ট। তো প্রমাণটা ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে, ঠিক আছে। চলো নেক্সট প্রমাণে আসা যাক। দেখো এবার এখান থেকে অনেক সময় এরকম প্রমাণ করতে দেয় যে এর U1 এর V2 এর সাথে সমান আর এর U2 এর V1 এর সাথে সমান, এই দুটো প্রমাণও করতে দেয়, ঠিক আছে। মানে লেন্স যখন যে পজিশনে ছিল, প্রাথমিক অবস্থায় যেখানে ছিল, তার বস্তু দূরত্বটা সেকেন্ড কেসের প্রতিবিম্ব দূরত্বের সাথে সমান, আর সেকেন্ড কেসের যেটা বস্তু দূরত্ব সেটা মানে প্রথম কেসের প্রতিবিম্ব দূরত্বের সাথে সমান, এরকম প্রমাণটা দেয়। তো দেখো কি করে করব, সবার আগে দেখো U1 আর V1 এর যোগটা হবে টোটাল পর্দার থেকে দূরত্ব, মানে যেটা ডি। তোমরা তো জানো যে এইখান থেকে স্টার্ট করে এই টোটাল যে ডিস্টেন্সটা পর্দা পর্যন্ত, এই ডিস্টেন্সটাকে আমরা ডি ধরেছিলাম, টোটাল ডিস্টেন্সটাকে পর্দা দূরত্বটাকে ডি ধরেছিলাম, এটা মনে আছে নিশ্চয়ই। তাহলে আমি লিখতে পারি ডি ইজ ইকাল টু, এই টোটাল ডি ইজ ইকাল টু U1 আর V1 এর যোগ, U1 প্লাস হচ্ছে V1। V1 এর মান যদি বার করতে চাই তাহলে U1টা দিকে আসবে, ডি মাইনাস U1 ইকুয়াল টু V1। ডির মান কত, ডির মান জানি না, U1 এর মান কত স্যার, U1 এর মানটা জানি, এইটা বসাও এখানে U1 এর জায়গায়, তাহলে ডি মাইনাস ডি প্লাস রুট আন্ডার ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ হোল ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু V1। দুইটা এখানে গুণ করে দিলাম 2D মাইনাস ডি, মানে শুধু ডি আসবে, ডি মাইনাস ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ, তার রুট আসবে হোল ডিভাইডেড বাই 2 আসবে, এটা আসলো V1, এটা আসলো V1। এটাই দেখো আবার U2-র সাথে সমান, তাহলে V1টা U2-র সাথে সমান, প্রমাণ হয়ে গেল, দেখে নাও প্রমাণিত হয়ে গেছে। লসাগু করে নেবে এইটা, এটা লসাগু করতে পারবে, 2 এর সাথে ডি 2D হবে, তার থেকে ডি বাদ যাবে, তাহলে শুধু ডি হবে, আর এখানকার মাইনাস এখানকার প্লাস মিলে মাইনাস হবে, ওই জন্য এখানে মাইনাস লিখেছি, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এই যে মানটা আমি পেয়েছি, এটা তো আমি পেলাম V1 এর মান, সেই V1 এর মানটাই আবার দেখো এই যে U2-র সাথে সমান, সেই জন্য আমি বললাম যে V1 আর U2 সমান এসছে। আবার দেখো আমরা যদি অন্যভাবে ছবিটাকে ভাবি, এটা U2 আর এখান থেকে এটা V2, তাহলে এই U2 আর এই V2-কে যোগ করলে টোটাল ডির সাথে সমান পাবো, তাহলে আমি লিখতে পারি ডি ইজ ইকাল টু U2 প্লাস V2। তাহলে V2-র যদি মান বার করতে হয় তাহলে U2টাকে ডান দিকে আনবো, ডি মাইনাস U2 ইজ ইকাল টু V2। U2-র মান কত, U2-র মান হচ্ছে এইটা, মাইনাসের পার্টটা, তাহলে ডি মাইনাস রুট আন্ডার ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ হোল ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু V2। লসাগু করছি, 2 এর সাথে ডির গুণ হবে 2D মাইনাস হবে ডি, 2D মাইনাস হবে ডি, এই মাইনাস মিলে হবে প্লাস রুট আন্ডার ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ হোল ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু V2। তো দেখো এখানে 2D থেকে একটা ডি বাদ যাবে, তাহলে শুধু ডি পাবো,
প্লাস রুট আন্ডার ডি স্কোয়ার মাইনাস 4df/2 হবে। তাহলে আমি এই জায়গাতে ক্যালকুলেশন করছি, দেখো কি হবে, 2d থেকে d বাদ যাবে, আগে v2 এর মানটা বার করলাম, তাহলে v2 ইজিক্যাল টু কত হবে, দেখো 2d থেকে d বাদ যাবে, তাহলে শুধু d হবে, তারপর প্লাস হবে, তারপর এইটা হবে রুট আন্ডার ডি স্কোয়ার মাইনাস 4df হলো হোল ডিভাইডেড বাই 2 যেমন আছে সেরকম। আচ্ছা, এই যে পজিটিভ পার্টটা পেয়েছি, এই পজিটিভের পার্টটা দেখো u1 এর সাথে সমান, তাহলে আমরা এইটাকে লিখতে পারি, এটা ইকুয়ালস টু লিখতে পারি u1, তাহলে v2টা কি হচ্ছে, v2টা u1 এর সাথে সেম হচ্ছে, এইটা v2টা কি হচ্ছে, u1 এর সাথে সেম হচ্ছে, ব্যাস হয়ে গেল। তাহলে v2 হলো u1 এর সাথে সমান আর v1 হলো u2 এর সাথে সমান, এই প্রমাণটাও পরীক্ষাতে পড়ে, তাহলে ব্যাস এটাও হয়ে গেছে। দেখো আচ্ছা আর কি আছে দেখো, পড়বো ভালো করে, ঠান্ডা মাথায় একটু শুনবে। যখন লেন্সটা এই পজিশনে ছিল তখন বস্তু দূরত্ব কত ছিল, বস্তু দূরত্বটাকে u1 ধরেছিলাম, প্রতিবিম্ব দূরত্বটাকে v1 ধরেছিলাম, মনে আছে? দেখে নাও, প্রতিবিম্ব বস্তু লেন্স যখন এরম পজিশনে ছিল প্রতিবিম্ব দূরত্ব v1 ছিল আর বস্তু দূরত্ব ছিল u1, এটা ধরেছিলাম। লেন্স যখন এখান থেকে এখানে সরালাম প্রতিবিম্ব দূরত্ব হলো কত, v2 আর বস্তু দূরত্ব u2, সবই ঠিক আছে, বস্তু দূরত্ব u2 প্রতিবিম্ব দূরত্ব v2 সবই ঠিক আছে। কিন্তু যখন লেন্সটা L1 পজিশনে ছিল তখন এই পর্দার মধ্যে যে ইমেজের সাইজ দেখতে পাচ্ছিলাম, ধরে নিলাম তখন প্রতিবিম্বের যে উচ্চতা ছিল L1 অবস্থানের জন্য সেটা ছিল হচ্ছে শুধু d1, শুধু d1। আবার লেন্সটাকে সরিয়ে নিয়ে যখন দূরে করে দিলাম তখন প্রতিবিম্ব হয় ছোট হবে নয় বড় হবে, এরকম একটা কিছু হবে, প্রতিবিম্বের পরিবর্তন আসবে। তো L2 অবস্থানের জন্য প্রতিবিম্বের যে উচ্চতা আসবে সেটা ধরলাম d2। কিন্তু আমি যে বস্তুটা ইউজ করছি সেটা তো একই থাকবে, বস্তু তো চেঞ্জ হবে না। আমি লেন্সকে এখানে বসাই কিংবা এখানে বসাই কিংবা সামনে বসাই পিছনে বসাই, যেখানে বসাই না কেন বস্তুর উচ্চতাটা সেম থাকবে। সেই জন্য L1 অবস্থানের জন্য বস্তুর উচ্চতাটাকে আমরা d লিখেছি আর L2 এর জন্য আমরা বস্তুর উচ্চতাটাকে আমরা d লিখেছি। এতটুকু অবধি বুঝতে আমাদের কোনো সমস্যা নেই, সব ক্লিয়ার আছে, সব বোঝা গেছে। জাস্ট এবার কি করব দেখো ভালো করে, রৈখিক বিবর্ধন বার করব। রৈখিক বিবর্ধনের ফর্মুলা তোমরা জানো, কি হয়, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা অথবা প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, যে কোনো একটা করতে পারো। একবার ফর্মুলাটা লিখে দিচ্ছি, রৈখিক বিবর্ধন তোমরা ক্লাস 10 থেকে পড়ে আসছো। রৈখিক বিবর্ধন বা ম্যাগনিফিকেশন, এটা মানে কি, প্রতিবিম্বের উচ্চতা, ঠিক আছে, বাই বস্তুর উচ্চতা, ঠিক আছে। অথবা এটাকে অন্যভাবেও লেখা যায়, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব, এভাবেও লেখা যায়, বস্তুর দূরত্ব, এই ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল ডায়াগ্রাম, এই হচ্ছে ওভারঅল, এইভাবে লেখা যায়। রৈখিক বিবর্ধন মানে কি, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা অথবা প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব। তো রৈখিক বিবর্ধন প্রথমে আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ধরলাম m1 নিয়ে কাজ করছি, ভালো করে বুঝবে। রৈখিক বিবর্ধনটাকে প্রথমে ধরলাম m1। তো প্রতিবিম্বের উচ্চতা কত ছিল প্রথম কেসে প্রতিবিম্বের উচ্চতা ছিল কত, d1। আচ্ছা, প্রতিবিম্বের উচ্চতা প্রথম ক্ষেত্রে লিখলাম d1 আর বস্তুর উচ্চতা তো একই থাকবে d। আচ্ছা, প্রতিবিম্বের দূরত্ব প্রথম ক্ষেত্রে কত থাকবে, প্রথম ক্ষেত্রে প্রতিবিম্বের দূরত্ব থাকবে v1 আর বস্তু দূরত্ব থাকবে u1, তাহলে v1 বাই u1, এটা হলো প্রথম কেস। সেকেন্ড কেস যখন পড়ব, রৈখিক বিবর্ধনটা m2ই থাকবে, রৈখিক বিবর্ধনটাকে m2 বলবো তখন। আচ্ছা, রৈখিক বিবর্ধনটাকে m2 বলবো, সেম কেস হবে, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তো সেকেন্ড কেসে প্রতিবিম্বের উচ্চতা কত, প্রতিবিম্বের উচ্চতা d2, বস্তুর উচ্চতা কত d, তাহলে d2 বাই d। আর হবে প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব v2, বস্তু দূরত্ব হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব v2, বস্তু দূরত্ব হচ্ছে u2, v2 বাই u2, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। আমরা এখন m1 আর m2 মাল্টিপ্লাই করব, মানে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে মাল্টিপ্লাই করব। তো 1 ইন্টু 2কে মাল্টিপ্লাই করছি, m1 ইন্টু m2, তাহলে m1 ইন্টু m2কে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা d1 এর সাথে d2কে মাল্টিপ্লাই করছি, d1 ইন্টু d2 হোল ডিভাইডেড বাই
নিচের ডি আর নিচের ডিকে মাল্টিপ্লাই করছি ডি স্কোয়ার। আমরা M1 এর জায়গাতে লিখতে পারি V1/U1 আর M2 এর জায়গায় লিখতে পারি V2/U2, এরমও লিখতে পারি, অসুবিধা কিছু নেই। তাহলে তাহলে দেখো M1 এর জায়গাতে কত লিখতে পারি V1/U1, তাহলে M1 এর জায়গায় লিখছি V1/U1 ইন্টু M2 এর জায়গায় কত লিখতে পারি, M2 এর মান হচ্ছে V2/U2, তাহলে এখানে লিখতে পারি V2/U2, আর ডান দিকে যেরকম আছে D1 ইন্টু D2/D² যেরকম আছে ঠিকই আছে, সব ঠিক আছে। একটু আগে আমরা পড়েছিলাম যে এই U1 আর V1কে যোগ করলে টোটাল ডি পাওয়া যায়। তাহলে আমরা কি লিখেছিলাম দেখো, আমরা একটু আগে লিখেছিলাম না যে ডি মানে হচ্ছে U1 প্লাস V1 এর যোগ। তো এখান থেকে যদি আমরা V1 এর মান বার করি, V1 এর মান যদি বার করি U1টা এদিকে চলে আসবে, D মাইনাস U1 হবে। তাহলে V1 এর জায়গায় লিখবো D মাইনাস U1/U1 ইন্টু, আবার দেখো এই U2 আর V2কে যোগ করলে টোটাল ডি পাবো। তাহলে টোটাল ডি পাওয়া যায় আর একটা করে, সেটা হচ্ছে U2-র সাথে V2কে যোগ করে। তাহলে শুধু V2-র মান বার করলে কি হবে, U2টা বাঁদিকে চলে আসবে, D মাইনাস U2 হোল ডিভাইডেড বাই U2 ইজ ইকাল টু D1 ইন্টু D2/D²। তারপর নর্মাল গুণ করা বাকি। কি গুণ করা বাকি, ডির সাথে ডির গুণ D² হবে, ডির সাথে U2 DU2 হবে, U1 এর সাথে D1, U1 এর সাথে DU1 আর U1 আর U2 হবে। ব্যাস এরকমভাবে এগোবো। চলো ক্যালকুলেশন করে এগোনো যাক। এই জায়গাটা রাফ করব, মুছে দিতে হবে আমাকে, কিছু করবার নেই। দুঃখের বিষয়, সবই মুছে দিতে হবে জীবন থেকে, যত পুরনো স্মৃতি, যত পুরনো ভালোবাসা, যত পুরনো কষ্ট, সবই মুছে দিতে হবে। সেরকমভাবে বোর্ডটাও মুছে দিতে হবে। ডির সাথে ডিকে গুণ করব, হবে D²। ডির সাথে U2-কে গুণ করব, মাইনাস DU2। U1 এর সাথে ডিকে গুণ করব, মাইনাস DU1। ঠিক আছে, আচ্ছা। মাইনাস U1 আর মাইনাস U2-কে গুণ করব, প্লাস U1 ইন্টু U2 হোল ডিভাইডেড বাই U1 ইন্টু U2 ইকুয়ালস টু D1 ইন্টু D2/D²। দেখো এদের মধ্যে থেকে ডি কমন যায়। আমি আরেকবার বলেছি, ডির সাথে ডির গুণ D² হলো, ডির সাথে U2-র গুণ DU2 হবে, এটা ভুল করে স্কোয়ার দিয়ে ফেলেছি। U1 এর সাথে ডির গুণ মাইনাস DU1, মাইনাস U1 আর মাইনাস U2-র গুণ প্লাস U1 U2, এখান থেকে একটা ডি কমন যাবে। তাহলে এখানে D² হচ্ছে, মাইনাস ডি কমন নিলাম, এখানে থাকবে নেগেটিভ, দেখো মাইনাস ডি কমন নিয়েছি, তাহলে এটা হবে U2 প্লাস U1, আচ্ছা, প্লাস U1 U2 হোল ডিভাইডেড বাই U1 ইন্টু U2, এখানে থাকবে D1 ইন্টু D2/D²। দেখবে একটু আগে আমরা একটা জিনিস প্রমাণ করেছিলাম, যে U1টা ছিল V2-র সাথে সমান আর U2টা ছিল V1 এর সাথে সমান। এরকম প্রমাণ করেছিলাম না? মনে করে থাকো, একটু আগে প্রমাণ করেছিলাম আমরা এটা। যদি ভুলে গিয়ে থাকো, একটু আগেই প্রমাণ করেছিলাম U1টা V2-র সাথে সমান আর U2টা V1 এর সাথে সমান। তাহলে যে জায়গাটাতে আমরা U2 দেখতে পাচ্ছি সেখানে আমরা V1 বসাতেই পারি, যে জায়গাতে আমরা U2 দেখতে পাচ্ছি সেখানে V1 বসাতেই পারি। তাহলে D² মাইনাস D ইন্টু, এখানে V1 বসাতেই পারো, V1 প্লাস U1, আর বাইরে লেখো U1 ইন্টু U2 হোল ডিভাইডেড বাই U1 ইন্টু U2 ইজ ইকাল টু D1 ইন্টু D2/D²। এটা যেটা U1 আর V1 এর যোগ আছে, সেটা হচ্ছে ডির সাথে সমান। তাহলে এটার জায়গাতে ডি বসাবো, দুটো ডিকে গুণ করলে D² চলে আসবে। কোথায় করি, জায়গা কই জীবনে, জায়গাই নেই। তাহলে এখানে U1 আর V1 এর জায়গাতে ডি বসাচ্ছি। এবার এই সাইডটা মুছে দিচ্ছি, হ্যাঁ, এবার এই সাইডটা মুছে দিচ্ছি। এতক্ষণে তোমাদের এটা লেখা হয়ে গেছে নিশ্চয়ই। এবার এই সাইডটা মুছে দিচ্ছি। দেখো U1 আর V1 এর যোগ, U1 আর V1 এর যোগ মানে ডি, এখানে ডি বসাবো। তাহলে D² মাইনাস ডি ইন্টু ডি, D² মাইনাস ডি ইন্টু ডি প্লাস U1 U2 প্লাস U1 ইন্টু U2 হোল ডিভাইডেড বাই U1 U2 D1 D2/D², D1 ইন্টু D2/D²।
তো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ ডি স্কোয়ার, এটা হচ্ছে প্লাস ডি স্কোয়ার, তাহলে প্লাস ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার কেটে গেল, U1 U2 পড়ে থাকবে, নিচে U1 U2 পড়ে থাকবে, U1 U2 নিচেও পড়ে থাকবে U1 U2, আর এখানে D1 D2 হোল ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটা এটা কেটে যাবে, এক পড়ে থাকবে, ডি স্কোয়ারটা একের সাথে গুণ করে দেবো, হয়ে যাবে ডি স্কোয়ার ইকুয়াল টু D1 ইন্টু D2, স্কোয়ার তুলে দেবো, তাহলে ডির মান চলে আসবে রুট আন্ডার D1 ইন্টু D2। এই প্রমাণটা হচ্ছে গোটা চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট প্রমাণ লেন্সের মধ্যে। ডি ইজ ইকাল টু রুট আন্ডার D1 D2 সব থেকে ইম্পর্টেন্ট প্রমাণ। ডি স্কোয়ারটাকে একের সাথে গুণ করে ডি স্কোয়ার লিখলাম, D1 D2 যেরকম আছে D1 D2 ঠিকই আছে, স্কোয়ার তুলে দিলাম, তাহলে রুটের মধ্যে D1 D2 আসলো। এই প্রমাণটাকে বিভিন্ন রকমভাবে আসতে পারে, এই প্রমাণটা বিভিন্ন রকমভাবে আসতে পারে। আমরা প্রমাণ করলাম ডি ইকুয়াল টু রুট আন্ডার D1 D2, কীভাবে আসতে পারে দেখে নাও। আসতে পারে I ইকুয়াল টু রুট আন্ডার I1 I2, আসতে পারে H ইকুয়াল টু রুট আন্ডার H1 H2, আসতে পারে স্মল m ইকুয়াল টু রুট আন্ডার স্মল m1 স্মল m2, আরও আছে ও রুট ওভার O1 O2, ঠিক আছে, যে কোনো অ্যালফাবেট দিয়ে আসতে পারে, ঠিক আছে, ভয় পাবে না। এরম প্রমাণ আমি আগের বছরের না 2-1 বছর আগেই বোধহয় করিয়েছিলাম একটা টেস্টের পরীক্ষাতে, তো ডি দিয়ে করিয়েছি, ওদের এসছে আই দিয়ে, বেচারা করে আসতে পারিনি। আবার কোনো একটা স্কুলে এইচ দিয়ে পড়েছে, কোনো একটা স্কুলে এম দিয়ে পড়েছে, কোনো একটা স্কুলে O1 O2 দিয়ে পড়েছে, অনেক রকমভাবে আসতে পারে, যাই পারে ভাবে আসুক না কেন প্রমাণ করবে। দোয়ারিতে এভাবে রয়েছে, পারুলের বইতে H1 H2 দিয়ে রয়েছে, সাঁতরার বইতে বোধহয় I1 I2 দিয়ে রয়েছে, এক একটা বইতে এক এক রকম ভাবে রয়েছে, যে কোনো ভাবে প্রমাণ দিতে পারে, দিক না কেন এইটা হচ্ছে প্রসিডিউর হবে টোটাল। সোজা কথা মাথায় রাখবে, বস্তুর উচ্চতাটা ডি, তখন যখন মানে আই দিয়ে দিলে তাহলে বস্তুর উচ্চতা আই হয়ে যাবে, আর প্রতিবিম্বের উচ্চতা যেটা সেটা হচ্ছে I1 I2 লিখবো তখন, যেটা এখানে D1 আর D2 বলছি, ওটা তখন I1 আর I2 বলবো, এই তো ডিফারেন্স হবে, আর কিছু হবে না, বাকি সব সেম, পারবে তুমি করতে। তাহলে একবার একটুখানি ভালো করে প্রমাণটা দেখে নাও, আর একটা প্রমাণ বাকি, লাস্ট প্রমাণ, ঠিক আছে, এটা করলে তোমাদের টপিক শেষ, ঠিক আছে, ব্যাস আর কি, এটা হয়ে গেল কমপ্লিট হয়ে গেল, টোটাল সব কিছু জীবন থেকে শেষ, এটা হয়ে গেল। চলো নেক্সট, লাস্ট একটা প্রমাণ বাকি, আর একটাই প্রমাণ বাকি আছে, চলো দেখো প্রমাণটা কি। প্রমাণটা হচ্ছে তোমার কি যেন ছিল এক্স বাই সামথিং একটা ছিল, এক্স বাই M1 প্লাস M2, তার একটা মিনিট দাঁড়াও, কি ছিল, এক্স বাই M2 মাইনাস M1, এই প্রমাণটা করতে দেয়, হ্যাঁ ঠিক আছে। দেখো লেন্সের একটা পজিশন আমরা দেখেছিলাম, লেন্সের যখন প্রথম পজিশনে ছিল সেটা হচ্ছে 1/v মাইনাস 1/u ইজ ইকাল টু 1/f। এবার ঘটনাটা হচ্ছে, তো প্রথম ক্ষেত্রে যখন লেন্স L1 পজিশনে থাকে তখন বস্তু দূরত্ব কত হয়, U1, বাট সেটা নেগেটিভ, তাহলে মাইনাস U1। বস্তু দূরত্ব কত হয়, প্লাস V1, তাহলে এটা লিখবো প্লাস V1, হয়ে গেল। তাহলে আলটিমেটলি আসবে V1, নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে পজিটিভ U1 ইকুয়াল টু 1/f। সেকেন্ড কেস, লেন্সটাকে যখন L1 থেকে L2 পজিশনে নিয়ে সরিয়ে আনো, L1 থেকে যখন L2 পজিশনে সরিয়ে আনো, তখন বস্তু দূরত্ব কত হয়ে যায়, U2, বাট নেগেটিভ সাইন, তাহলে ফর্মুলা হচ্ছে 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f, বাট লেন্সটাকে L1 থেকে L2 তে সরিয়ে এনেছো, তাহলে বস্তু দূরত্ব নেগেটিভ U2, তাহলে U2টা উইথ নেগেটিভ সাইন, প্রতিবিম্ব দূরত্ব কত, এটা V2, তাহলে এটা V2 লিখবে পজিটিভ সাইন, তাহলে এটা হয়ে যাবে 1/v2, মাইনাসে মাইনাসে হবে প্লাস 1/u2 ইজ ইকাল টু 1/f। এই তো, আচ্ছা সব ঠিক আছে, কি হবে দেখো, এই যে সমীকরণটা রয়েছে এর উভয় দিকে V1 দ্বারা মাল্টিপ্লাই করো, এর এটার সাথে V1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এর এটার সাথে V1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এর এটার সাথে V1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দেখো V1 কেটে গেল, এক থাকলো, প্লাস V/u মানে কিন্তু হচ্ছে রৈখিক বিবর্ধন, V1/u1 মানে হচ্ছে রৈখিক বিবর্ধন, তাহলে V1/u1 মানে হবে M1 প্লাস V1/f, এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে একটা সমীকরণ। আর এই সমীকরণটার এখানে V2 দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে V2 দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে V2 দিয়ে মাল্টিপ্লাই করো, V2 কেটে গেল, V2/u2 মানে হচ্ছে রৈখিক বিবর্ধন, যেটাকে আমরা M2 দিয়ে লিখবো, এটা কেটে গেছে তাই এখানে 1 দিয়ে লিখবো, প্লাস
v2/f হবে, v2/f হবে। এটা হচ্ছে সেকেন্ড সমীকরণ। আর কি দুটোর মধ্যে মাইনাস করাতে হবে, 1 আর 3 এর মধ্যে 2 এর মধ্যে মাইনাস করাবো, 1 - 2, এটা লিখছি আগে, 1 + m1, 1 + m1 মাইনাস 2 নাম্বারটা 1 + m2, 1 + m2 ইকুয়াল টু, এর ডান দিকে আছে v1/f, v1/f মাইনাস এর ডান দিকে আছে v2/f, v2/f। এটা ব্র্যাকেট খুলবো, তাহলে হবে 1 + m1 - 1 - m2, এটা আচ্ছা ইকুয়ালস টু হবে এফটা লসাগু হচ্ছে, এফ লসাগু v1 - v2, v1 - v2। দেখো v1 এর জায়গাতে u2 বসাতে পারো, আর যেটা v2 এর জায়গাতে u1 বসাতে পারো, এখানে বসাবো সেটা। তার আগে -1 + 1 কেটে দিই, এখানে হবে m1 - m2 ইকুয়াল টু v1 এর জায়গায় u2 বসাও, এখানে বসাও u2 মাইনাস v2 এর জায়গায় u1 বসাও, u1 বাই দিয়ে হচ্ছে f। তাহলে প্রাথমিক ক্ষেত্রে এটা u1 দূরত্বে ছিল, এটা u2 দূরত্বে ছিল, u1 থেকে u2 কে মাইনাস করলে x আসে, তাহলে আমরা একটা মাইনাস কমন নেবো এখান থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে m2টা নেগেটিভ ছিল, হয়ে যাবে পজিটিভ m2, এটা পজিটিভ m1 ছিল, হয়ে যাবে নেগেটিভ m1, এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে এটা হয়ে যাবে -u1 - u2 হোল ডিভাইডেড বাই f, এরম আসবে। দেখা যাচ্ছে না এফটা? তাহলে একটু উপরে বোঝো, এই লাইনটা মুছে দিচ্ছি এখানটাতে। ঠিক আছে, এই হচ্ছে সমস্যা আর কি আমাদের টিচারদের, একই জিনিস 10 বার করাতে হয়। মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে কত হচ্ছে দেখো, m2টা পজিটিভ হবে, m1টা নেগেটিভ হবে, m2 পজিটিভ m1 নেগেটিভ ইকুয়ালস টু মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে u1টা পজিটিভ u2টা নেগেটিভ, u1 পজিটিভ u2 নেগেটিভ হোল ডিভাইডেড বাই নিচে f, মাইনাস মাইনাস কেটে গেল। দেখো টোটাল ডিস্টেন্স u1, তার থেকে যদি u2কে বাদ দিই তবেই x দূরত্বটা পাবো, তাহলে u1 - u2 এর জায়গায় x বসাতে পারি। এবার m2 - m1 ইকুয়ালস টু এখানে x বসাবো বাই f হবে, fটাকে তুলে এখানে লিখবো, এটাকে নিচে নামিয়ে দেবো, f তুলে লিখলাম, এটা নিচে নামিয়ে দেবো, x বাই m2 - m1 হবে, শেষ কোশ্চেন খতম। এইটাই প্রমাণ বাকি ছিল, লাস্ট যেটা আমরা করে দিলাম ফোকাস দূরত্বের, সেটা হচ্ছে x/m2 - m1। টোটাল জিনিস পুরো কমপ্লিট হয়ে গেল, লেন্সের যা যা প্রমাণ ছিল যা ছিল সব শেষ, আর কিছু নেই লেন্সের ওপর। এবার লেন্সের ওপর অঙ্ক করবে, ঠিক আছে, লেন্সের ওপর অঙ্ক করবে, উদাহরণের অঙ্কগুলো দেখবে, এই যা যা সূত্র পড়েছি তার মধ্যেই অঙ্ক পড়বে, বিশেষ করে লেন্স নির্মাতার সূত্রের ওপর উদাহরণ দেখবে, অঙ্ক বুঝতে পারবে নিজেরাই, বেশিরভাগটাই বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে যদি বুঝতে না পারো আর প্রেশার নিও না, যা হয়েছে ভালো করে প্র্যাকটিস করে যাও, আমার মনে হয় বাইরে আর কিছু করতে লাগবে না। এতটুকু পর্যন্ত ছিল লেন্সের লাস্ট পার্ট। টাটা আজকের মতো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।